প্রথমে এসএস পার্ট টু ট্রেনিং হিসেবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আছি। আজকে আপনাদের সব ক্লাস নিউরোলজি সফটওয়্যারকে স্বাগতম। আপনারা জানেন যে নিউরোলজি একটা খুবই একটা ইম্পর্টেন্ট টপিকস। এখান থেকে প্রায় 15টা কোশ্চেন, মানে টোটাল 30 মার্কস এখান থেকে আসে। বোথ এসবি এবং এমসিকিউ সহ এখান থেকে আমাদের 30 মার্ক আসে। তাই অবশ্যই এই টপিকটা খুবই ইম্পর্টেন্ট এবং এই জিনিসটা এই টপিকটা ভালো করে করতে হবে। আর এই টপিকটা ভালো করে করলে আপনার দেখেন কিন্তু প্রায় 30-40% মার্ক কভার করবেন। অবশ্যই এখান থেকে যে ইম্পর্টেন্ট টপিকগুলো আমাদের লেকচার থেকে বলে সেগুলো করবেন, সাথে আমরা যে প্রশ্নগুলো করি প্রশ্নগুলো অবশ্যই সলভ করবেন। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে চলে যাই আমাদের সলভ ক্লাসে। ওকে, ফার্স্ট কোশ্চেন, এক্সোনাল কজেস অফ মাল্টিফোকাল মনোনিউরোপ্যাথি। তাহলে আমাদের কিন্তু ডিভিশন এখানে দুটো একটা বক্স আছে, বক্সের মধ্যে মাল্টিফোকাল মনোনিউরোপ্যাথি দু ধরনের কজ আছে, এক্সোনাল কজ এবং ফোকাল ডিমাইনেশন উইথ কন্ডাকশন ব্লক দুটো আছে। এখন এক্সোনাল কজ গুলো যখন আমরা করতে যাব তখন আমরা একটু শর্টকাটে আমরা মনে রাখতে পারি IBSD দিয়ে মনে রাখতে পারি IBSD। আইতে হচ্ছে ইনফেকশন, ডিতে ভাস্কুলাইটিস, এসতে সার্কোইডোসিস, ডিতে হচ্ছে ডায়াবেটিস মেলাইটাস। ঠিক আছে, তাহলে আমাদের চারটা আমরা মনে করতে চারটা কজ হচ্ছে একজনাল। এটা কি IBSD, আইতে হচ্ছে ইনফেকশন, ডিতে ভাস্কুলাইটিস, এসতে সার্কোইডোসিস, ডিতে ডায়াবেটিস মেলাইটাস। তাহলে আমরা এখানে যদি দেখি যে কি কি আছে আমাদের, সার্কোইডোসিস, ডায়াবেটিস মেলাইটাস, ভাস্কুলাইটিস, এবং এই তিনটা হচ্ছে একটু লিম্ফোমা এবং মাল্টিপল কমপ্লেক্স নিউরোপ্যাথি। দুইটা হলতে হবে, এই দুটো আমাদের হবে কি কিসে, ফোকাল ডিমাইনেশন উইথ কন্ডাকশন ব্লকের মধ্যে চলে যাবে। আচ্ছা, আমি নেক্সট কোশ্চেন আসি। তাহলে যে আমাদের বক্সটা, এই বক্স থেকে কোশ্চেনটা করা হচ্ছে যে একজনাল ডিফাইন অন কন্ডিশনাল স্টাডিজ এবং কি কি ভাস্কুলাইটিস, ডায়াবেটিস মেলাইটাস, সার্কোইডোসিস। এই কোশ্চেনের মধ্যে এইচআইভি, হেপাটাইটিস সি, লাইম ডিজিজ, লেপ্রোসি এন্ড ডিপথেরিয়া। ওকে, নেক্সট কোশ্চেন আসি আমরা যে হোয়াট আর দ্য ইন্ডিকেশনস ফর ইমিডিয়েট এলপি। ইমিডিয়েট লাম্বার বাংসের আমার কি কি কন্ট্রিবিউশন আছে, তাহলে দেখবেন যে এখানে ডেভিডসন একটা ফিগারে দেওয়া আছে যে কতগুলো কন্ট্রিবিউশন রয়েছে। যেমন একটা হচ্ছে আপনার প্যাপিলোটোমা, হ্যাঁ প্যাপিলোটোমাটা, তো এটা ইমিডিয়েট একটা কন্ট্রিবিউশন। ফোকাল নিউরোন সাইন, হ্যাঁ ফোকাল নিউরোন সাইন থাকলে আমরা এলপি করবো না, আনকনসিয়াস এটা এটা ট্রু। তাই জিসিএস লেস দেন 14 না, জিসিএস বলা আছে জিসিএস লেস দেন 12, জিসিএস 12 অথবা 12 কম হলে আমরা immediate entry করবো না। আর inability to see the fungus, inability to see the fungus is not a contribution for the immediate LP। তাহলে আমাদের A, B, C হচ্ছে true, but D এবং E false। যেটা কেন false, কারণ এটা disease less than equal to 12 হবে, আর inability to see the fungus it is not a contribution for the immediate LP। তাহলে আমরা যদি ফিগারটা দেখিয়ে দেখেন যে কন্টিনিউয়াস ইমিডিয়েট এলপি সাইন্স এন্ড সেভার র্যাপিডলি ইভলভিং র্যাশ, মানে খুব তাড়াতাড়ি যদি র্যাশ হয় সেটা সাথে সাথে সেপসিসের যদি তার চান্স পাই আমরা। তারপর হচ্ছে অ্যান্টিবায়োটিক থেরাপি, বোঝা যাচ্ছে যে এলপিতে অ্যান্টিবায়োটিক থেরাপি রিঅ্যাকশন থাকে তাহলে এলপি করতে গেলে তার ব্লিডিং হওয়ার চান্স থেকে যায়। রেসপিরেটরি কার্ডিয়াক কম্প্রোমাইজ, ভোকানিজল সাইন্স, প্যাপিলোডেমা। দেখেন প্যাপিলোডেমা যে বলা আছে ইনএবিলিটি টু সি দ্য ফান্ডাস ইজ নট এ কন্ট্রিবিউশন। তাহলে প্যাপিলোডেমা হবে কিন্তু আমরা যদি ফান্ডাস না দেখতে পারি তখন এর কোনো কন্ট্রিবিউশন না। আর কন্টিনিউস অথবা আনকম্পাসেবল জিসিএস রিজনেবল 12, 12 অথবা 12 নিচে। আচ্ছা, তাহলে দেখেন এখানে তো অনেক সময় আপনার এলপিতে কোশ্চেন আসতে পারে এইভাবে যে আপনি একটা পেশেন্টে এলপি করতে চাচ্ছেন কিন্তু তার কন্ট্রিবিউশন পাচ্ছেন ইমিডিয়েট এলপি, তারপরে আপনি নেক্সট ইনভেস্টমেন্ট কি করতে পারেন, তার নেক্সট ইনভেস্টমেন্ট আমাদের হতে পারে সিটি ব্যাংক। নেক্সট ইনভেস্টমেন্ট আমরা সিটি ব্যাংক করবো। ঠিক আছে, সিটি ব্যাংকে আমরা দেখলাম যে মানে মাসলেশন, হাইড্রোকাপালাস বা অন্য কোনো কিছু আছে কিনা সেগুলো আমরা স্কিপ করে নিলাম। আচ্ছা, তাহলে আমাদের এই কন্টেন্ট মনে রাখতে হবে এবং সাথে ওইটা মনে রাখতে হবে যে এবিসি করতে না পারি তাহলে নেক্সট আমরা কি করবো, সেটা হচ্ছে কম্পিউটার সিটি বা সিটি কম্পিউটার সিটি অফ ব্রেন। ওকে, নেক্সট কোশ্চেন আছে আমরা প্রাইমারি কজেস অফ হাইপারসমনোলেন্স। আর তাহলে হাইপারসমনোলেন্সের প্রাইমারি কজ গুলো কি কি? হাইপারসমনোলেন্স মানে তো বোঝা যাচ্ছে যে এটা মানে হচ্ছে আপনার অতিরিক্ত যদি ঘুম, মানে ঠিক সিলভিনাস, সেটা হচ্ছে হাইপারসমনোলেন্স। ঠিক আছে, আচ্ছা মানে আপনি ডে টাইমেও আপনি ঘুমাতে পারবেন, মানে কাজের ফাঁকে কাজ করতে গেলে
তার পড়াশোনা করতে গেলেও তার গুণ চলে আসতে পারে, সেটা হচ্ছে হাইপারসোমনোলেস। হাইপারসোমনোলেসের কজগুলোর মধ্যে যদি বলি, প্রাইমারি কজগুলো মনে রাখতে পারি BIN, বিন দিয়ে মনে রাখতে পারি। প্রাইমারি কজগুলো হচ্ছে মনে রাখতে পারি BIN, বিন। বিতে হচ্ছে ব্রেন ইনজুরি, আর এটা হচ্ছে ইডিওপ্যাথিক হাইপারসোমনোলেন্স, আর এটা হচ্ছে নার্কোলেপসি। প্রাইমারি কজের মধ্যে আমরা মনে করি তিনটা, একটা হচ্ছে BIN, বিন, কি ব্রেন ইনজুরি, ইডিওপ্যাথিক হাইপারসোমনোলেন্স, এটা হচ্ছে নার্কোলেপসি। তাহলে আমরা এখানে যদি পজগুলো করি, এখানে কিন্তু ব্রেন, ইডিওপ্যাথিক হাইপোসোমনিয়াস, নার্কোলেপসি, এই তিনটা মানে শুধুমাত্র নার্কোলেপসি হচ্ছে। তাহলে আমাদের নার্কোলেপসিটা হচ্ছে ট্রু, বাকি ACDE হচ্ছে ফলস। ঠিক আছে, ওকে, ACDE আমাদের চলে যাবে হচ্ছে সেকেন্ডারি কজের মধ্যে। তাহলে দেখেন প্রাইমারি কজ নার্কোলেপসি, হাইপোসোমনিয়াস, ব্রেন ইনজুরি। সেকেন্ডারি কজের মধ্যে হচ্ছে ডিউ টু পোর কোয়ালিটি স্লিপ। কি এটা হচ্ছে স্লিপ যদি আপনার পোর করবেন সেটার জন্য হতে পারে, যেমন অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া, pain, restless leg, periodic limb movements of sleep, the Parkinsonism and other neurological diseases, depression or anxiety, medication, involving factors, noise, temperature. এসব কারণে আপনি কি হাইপারসোমনোলেস হতে পারেন। এটা হচ্ছে সেকেন্ডারি কজেস। দেন ফিচার্স অফ রেস্ট আইসিপি। তাহলে রেস্ট ইন্টারক্রেনিয়াল প্রেসারের কি কি ফিচার হতে পারে? মনে রাখবেন আইসিপি মানে যখন ইন্টারক্রেনিয়াল প্রেসার বেড়ে যায়, এখানে ক্রেনিয়াল নার্ভের মধ্যে সিক্স নার্ভটা ইউজুয়ালি হয়, পজ হতে পারে, এখানে কম্প্রেশন হয়, সিক্স নার্ভ পজ আমরা ফিচার পেতে পারি। তাহলে বাইরেটা থার্ড নার্ভ হচ্ছে এটা রং। টাকিকার্ডিয়া না, মনে রাখবেন আইসিপি তে প্রেসার বাড়ে, কিন্তু প্রেসার বাড়বে বাট আপনার হার্ট রেট কমে যায়, ব্রাডিকার্ডিয়া হয়। ঠিক, হাইপার টেনশন হয়, ব্রাডিকার্ডিয়া হয়। তাহলে টাকিকার্ডিয়া এটা আমাদের ভুল। আচ্ছা, ডিপ্লোপিয়া, হ্যাঁ রেস্ট্রো প্যাপিলোডেমা, হ্যাঁ আইসিপি তে আমরা অবশ্যই প্যাপিলোডেমা পাবো। এন্ড ভমিটিং, হ্যাঁ রেস্ট আইসিপিতে আপনার হেডেক থাকবে, ভমিটিং থাকবে। অনেক সময় রেস্ট আইসিপি পেশেন্টে আপনি এরকম কিছু নিয়ে আসতে পারেন, আর শুয়ে থাকলে, অত্যধিক শুয়ে থাকলে সকালবেলা উঠে দেখবেন তার খুব প্রচন্ড পেইন হচ্ছে, মাথা ব্যথা হচ্ছে। তাহলে সেক্ষেত্রে আমাদের এটা আইসিপি মানে রেস্ট আইসিপির জন্য কিন্তু হেডেক হতে পারে, মর্নিং হেডেকটা হতে পারে। তাহলে আমাদের এখানে যদি আমরা অ্যান্সারটা বলে দেখি, অ্যান্সারটা CDE হচ্ছে ট্রু। আর এ কেন ফলস? এই হচ্ছে কারণ এখানে ইউজুয়ালি সিক্স না ফলসই হয়, আর বি টাকিকার্ডি হবে না, ব্রাডিকার্ডি হবে। ওকে, তাহলে আমরা যদি বক্সটা যদি দেখি, যে এই দেখেন রেস্ট ইন্টারক্রেনিয়াল প্রেসার ইউজুয়ালি অ্যাগ্রেসিভ, রেস্ট ইন্টারক্রেনিয়াল প্রেসার ফিটনেস গুলোর মধ্যে হচ্ছে হেডেক ওর সাম লাইন, মানে যদি শুয়ে থাকি তাহলে আরো খারাপ হয়ে যাবে, স্ট্রেনিং, তারপর ভমিটিং হবে, ডিপ্লোপিয়া, সিক্স নার্ভ ইম্পর্টেন্ট, প্যাপিলোডিমা হবে, ব্রাডিকার্ডি, রেস্ট ব্লাড প্রেসার, ইম্পেয়ার্ড কনসাস লেভেল, ব্রাডিকার্ডি এবং হাইপারটেনশন মানে রেস্ট ব্লাড প্রেসার এবং ইম্পেয়ার্ড কনসাস লেভেলটা ইম্পেয়ারিং হবে। ওকে, নেক্সট কোশ্চেন আছে ফিচার সাজেস্টিভ অফ কার্পাল টানেল সিনড্রোম। তাহলে কার্পাল টানেল সিনড্রোম আমাদের কি কি সমস্যা হতে পারে? আচ্ছা, তাহলে মনে হয় কার্পাল টানেল সিনড্রোমটার কজটা কি? কার্পাল টানেল সিনড্রোমটা হচ্ছে যখন আমাদের মিডিয়াল নার্ভটা ইন্টারপ্লেন হবে। কোথায় হবে? মিডিয়াল নার্ভটা যখন এই জায়গাটা যদি আমাদের ফ্লেক্সো রেটিনাকুলাম বলে, ফ্লেক্সো রেটিনাকুলাম এই জায়গায় যখন আমাদের মিডিয়াল নার্ভটা ইন্টারপ্লেন হবে, তখন কিন্তু আমাদের কার্পাল টানেল সিনড্রোমটা হবে। তাহলে তাহলে আমাদের এখান থেকে আমাদের মিডিয়াল নার্ভের ডিস্ট্রিবিউশনটা হতে করতে হতে মিডিয়াল নার্ভটা কিভাবে সাপ্লাই দেয়? তখন আমাদের মিডিয়াল নার্ভটা আমাদের সাপ্লাই দেয় হচ্ছে সেন্সরি বলি। সেন্সরি হচ্ছে পামার অ্যাসপেক্টে আপনার থাম, ইন্ডেক্স ফিঙ্গার, মিডল ফিঙ্গার অ্যান্ড রিং ফিঙ্গারে হাফ, রিং ফিঙ্গার ল্যাটারাল হাফ। তার রিং ফিঙ্গার ল্যাটারাল দেখেন, থাম, ইন্ডেক্স ফিঙ্গার, মিডল ফিঙ্গার অ্যান্ড রিং ফিঙ্গার। এই ল্যাটারাল হাফ থেকে পামার অ্যাসপেক্টে এই জায়গাটা দিয়ে দেওয়া হবে মিডিয়াল নার্ভ সেন্সরি সাপ্লাই, সাথে উপর দিকে। আর যদি পিছন দিকে আসে তারপরে এই অংশটুকু করে প্রত্যেকটাতে আমাদের কি হবে? মিডল নার্ভে সেন্সরে সাপ্লাই হবে। ঠিক আছে, সেন্সর সাপ্লাই। তাহলে আমরা যদি এখান থেকে এরিয়া অফ সেন্সরি লস মিডিয়াল হাফ অফ ফোর্থ ফিঙ্গার, তাহলে মিডিয়াল হাফ অফ ফোর্থ ফিঙ্গার কথা বলছে, তাহলে ফোর্থ ফিঙ্গার না, আমাদের মিডিয়াল, আমরা কি বললাম যে এই যে মিডিয়াল ফিঙ্গারে কি হয়, ফোর্থ ফিঙ্গার হচ্ছে ল্যাটারাল হাফটা, এই পাশটা কিন্তু আলনার নার্ভ থাকবে। আর মিডল হবে আপনার ল্যাটারাল হাফটা হবে আমাদের এরিয়া অফ সেন্সরি লস থাকে। তাহলে এই প্রথমটা ফলস হবে, কারণ এটা হচ্ছে ল্যাটারাল হাফ হয় প্রথমে। পেন অন দ্য পামার অফ হ্যান্ডস, পামার অফ হ্যান্ডস অন দ্য পেন হবে, যেহেতু আমার পামার স্পেস এই জায়গাটা সাপ্লাই দিচ্ছে। ঠিক আছে, মিডিয়ান নার্ভ ইন্টারভেন, যেটা আমি প্রথমে বললাম এটা মিডিয়ান নার্ভের কারণে হয়। মাসেল অস্টিও অ্যাবডক্টর পলিসিস ব্রেভিস, হ্যাঁ মিডিয়ান নার্ভটা সাপ্লাই দেয়, অ্যাবডক্টর পলিসিস ব্রেভিস মিডিয়ান নার্ভটা সাপ্লাই দেয়। ঠিক আছে, এই জন্য আপনার এটা হবে। আচ্ছা, আর এদিকে আসে আমরা মাসেল অস্টিং, ঠিক আছে, প্যারাস্থেসিয়া অন ডরসাম অফ দ্য ফিঙ্গার না, পেইন এন্ড প্যারাস্থেসিয়া অফ দ্য ডরসাম না আমাদের পামার। তাহলে মনে করবো মিডিয়ান নার্ভ আমাদের মেইনলি
পামার স্পেসটা সাপ্লাই দিচ্ছে এবং সেটা হচ্ছে কি তিনটা আঙ্গুলে খুলে দিবে, ফোর্থ আঙ্গুলে ল্যাটারাল ভাব দিবে, ঠিক আছে। তাহলে এই অনুযায়ী আমাদের পেইন প্যারেন্টস এখানে হবে, পেইন প্যারেন্টস সেন্সি লস এখানে হবে, আর মাসেল ওয়াস্টিং হবে। মাসেল ওয়াস্টিং মিডিয়ানো করলে সাপ্লাই দেয়, আপডেটেড পলিসি বেরিয়েছে দেয়, এই জন্য আমাদের মাসেল ওয়াস্টিং হবে। এবং টু হচ্ছে বি লিটার গ্রো। ওকে, তাহলে আমরা যদি এখানে দেখি medial nerve এর মধ্যে interconnected মধ্যে আছে actually palmar syndrome symptom motivation tinnitus pain and paresthesia on palmar aspect of hands and fingers, ঠিক আছে। তারপর হচ্ছে ওয়াকিং পেশেন্ট ফ্রম স্লিপ, যখন ঘুমতে হবে তখনও পেনটা হতে পারে। পেইন মেক্স আবার বলতে পারি অনেক সময় এইভাবে দিতে পারে যে পেন মে এক্সটেন্ড দ্য আর্ম এন্ড শোল্ডার, পেনটা আর্ম এবং শোল্ডারেও এক্সটেন্ড করতে পারে। মাসলিনের মধ্যে অ্যাবডক্টর পরিস্থিতি আর এরিয়া অফ সেন্সিবল মধ্যে হচ্ছে ল্যাটারাল পাম, থাম, ইন্ডেক্স, মিডল এন্ড ল্যাটারাল হাফ অফ ফোর ফিঙ্গার, নট মিডিয়াল হাফ, ল্যাটারাল হাফ অফ ফোর ফিঙ্গার। কারণ মিডিয়াল হাফ অফ ফোর ফিঙ্গার এন্ড স্মল ফিঙ্গার এই দুইটা এইটুকু অঙ্ক সাপ্লাই করা হচ্ছে আমাদের আল্লাহর নাম দিয়ে। ওকে, পরবর্তী কোশ্চেন আমরা ফিচার সাজেস্টিভ অফ নিউরোফাইব্রোমাটোসিস টাইপ 1। আমাদের নিউরোফাইব্রোমাটোসিস দুই ধরনের আছে, টাইপ 1 এবং টাইপ 2। আচ্ছা, টাইপ 1 এবং টাইপ 2 এর মধ্যে নিউরোফাইব্রোমাটোসিস টাইপ 1 টাকে মনে রাখবেন, এটা হচ্ছে নিউরোফাইব্রোম তৈরি করে। নিউরোফাইব্রোম এটা হচ্ছে বিনান পেরিফেরাল নার্ভ টিউমার, বিনান পেরিফেরাল নার্ভ টিউমার। আর নিউরোফাইব্রোমাটোসিস টাইপ 2, টাইপ 2 তে এটা হচ্ছে সোয়ানোমা। এটা একটা বিনান পেরিফেরাল নার্ভ টিউমার, বাট সেটা হচ্ছে কোনসেল হয় সোয়ানোমা। তখন মনে রাখবেন যে নিউরোফাইব্রোমাটোসিস টাইপ 2 টা হচ্ছে সোয়ানোমা, নিউরোফাইব্রোম টাইপ 1 টা হচ্ছে নিউরোফাইব্রোম, ঠিক আছে। নিউরোফাইব্রোম থেকে বিনান পেরিফেরাল নার্ভ টিউমার। আচ্ছা, আবার নিউরোফাইব্রোমাটোসিস টাইপ 1 টা মানে এটা ক্রোমোজোম নাম্বার হচ্ছে 17 নম্বর ক্রোমোজোম সমস্যা হলে নিউরোফাইব্রোমাটোসিস টাইপ 1 টা হয়। আর টাইপ 2 টা হচ্ছে ক্রোমোজোম নাম্বার 22, আর টাইপ 1 হচ্ছে ক্রোমোজোম নাম্বার 70, টাইপ 2 হচ্ছে ক্রোমোজোম নাম্বার 22। আচ্ছা, প্যাথোলজি মনে করছে নিউরোফাইব্রোমাটোসিস টাইপ 1 টা মাল্টি অর্গান সিস্টেম ইনভলভ করে, মানে বেশি অর্গান সিস্টেম ইনভলভ করে নিউরোফাইব্রোমাটোসিস টাইপ 1 টা। আর নিউরোফাইব্রোমাটোসিস টাইপ 2 টা কিন্তু অত অর্গান ইনভলভ করে না, যেমন বোন ইনভলভ করে না। আচ্ছা, আমরা এটা পরবর্তী বক্সে আমরা দেখতে পারবো। আচ্ছা, এখন নিউরোফাইব্রোমাটোসিস টাইপ 1 এর মধ্যে যদি আমরা আই ফিচার মধ্যে দেখি, ক্যাটারাক্ট হচ্ছে নিউরোফাইব্রোমাটোসিস টাইপ 2 তে হয়। আর নিউরোফাইব্রোমাটোসিস টাইপ 1 এ NF1 হচ্ছে আমাদের গ্লুকোমা হবে। কি হবে? গ্লুকোমা। পিরিফেরাল সোমা, কিছুক্ষণ আগে আমি যেটা বললাম যে সোয়ানোমা হচ্ছে নিউরোফাইব্রোমাটোসিস টাইপ 2 তে, ঠিক আছে, ওয়ানে না, ঠিক আছে। আর ক্যাফে লেট প্যাথেজ এটা হচ্ছে নিউরোফাইব্রোমাটোসিস টাইপ 2 ফিচার। আর টাইপ 1 এ মধ্যে 6 হবে লিশ নোডিউল। হ্যাঁ, লিশ নোডিউলটা আমরা পাবো, ঠিক আছে। এটা আইরিশে পাওয়া যায়, ঠিক আছে। আর কিউটিনিয়াস নিউরোফাইব্রোমা এটা হলো প্রো। NF1 এ কিউটিনিয়াস সাবকিউটিনিয়াস দুই ধরনের নিউরোফাইব্রোমা হতে পারে। তাহলে আমাদের এখানে আনসার হচ্ছে ডি এবং ই হচ্ছে ট্রু, বাকি এ বি সি হচ্ছে ফলস। কেন ফলস? কারণ এটা ক্যাটার করে, এটা গ্লুকোমা। প্রিফারনাসিস ফলোমা, এটা হচ্ছে নিউরোফাইব্রোমাটোসিস টাইপ 2। ক্যাফে লেট প্যাসেজ এটা হবে মোর দ্যান 6। আচ্ছা, তাহলে আমরা যদি ফিগারটা দেখি, যে দেখেন বক্সটাতে বলা আছে যে স্কিন, আই, নার্ভাস সিস্টেম এবং বোন, কার্ডিওরেসপিরেটরি, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ছয়টা সিস্টেমে ইনভলভ করে NF1। আর NF2 তে কিন্তু আমরা বোন, কার্ডিওরেসপিরেটরি, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সিস্টেম এটা ইনভলভ করে না। আচ্ছা, যেমন যেটা আবার বললাম যে কিউটিনাস সাবকিউটিনাস স্কিনের মধ্যে কিউটিনাস সাবকিউটিনাস নিউরোফাইব্রোমাটোসিস টাইপ 1 এ, ঠিক আছে। আর টাইপ 2 তে আপনার এটা লেস কমন, লেস কমন, ঠিক আছে। আচ্ছা, তো প্যাচ এখানে কি ক্যাফে এউলেট পাঁচটা হচ্ছে কি, এটা একটু দেখবেন যে পেশেন্ট গুলোতে দেখবেন যে কালো কালো কিছু র্যাশের মতো যে প্যাচ দেখা যায়, এই প্যাচটা হলো ক্যাফে কালো কালো প্যাচ পাবে, ঠিক আছে। এটা NF1 মোর দেন 6 হবে, আর কিন্তু NF2 তে লেস দেন 6 হবে, ঠিক আছে। আচ্ছা, তারপর আই যদি দেখি আমরা লেশ নোডুল পাবো আমরা ইয়ার ক্ষেত্রে, NF1 এর ক্ষেত্রে গ্লুকোমা পাবো, আর এর ক্ষেত্রে কিন্তু আমরা ক্যাটারাক্ট পাবো, রেটিনাল পাবো। আচ্ছা, আর নার্ভাস সিস্টেম দেখবেন যে বেশিরভাগ টিউমার গুলো হচ্ছে আপনি NF2 এর সাথে রিলেটেড। আর এছাড়া বোন, কার্ডিওরেসপিরেটরি সিস্টেম, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সিস্টেম এগুলো সব ইনভলভমেন্ট হচ্ছে আমাদের নিউরোফাইব্রোমাটোসিস টাইপ 1 এর ক্ষেত্রে। ওকে, তাহলে নেক্সট কোশ্চেন আসে আমরা কারেক্ট রুট ভ্যালু ফর টেন্ডন রিফ্লেক্স। আচ্ছা, টেন্ডন রিফ্লেক্স এটা খুবই একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। এটা আমরা কিন্তু ওয়ার্ডে যে কাজগুলো করছি, আমরা রিফ্লেক্স গুলো দেখলাম রেগুলারলি, কিন্তু আমরা রিফ্লেক্স গুলো দেখতাম। তাহলে যদি আসে বাইসেপ জাক, তাহলে বাইসেপ জাক
এক্ষেত্রে আমরা জানি বাইসেপ জাপ হচ্ছে C5 নট C8, বাইসেপ জাপ হচ্ছে C5, তারপর হচ্ছে আমাদের ট্রাইসেপ জাপ, বাইসেপ জাপ C5, বাইসেপ জাপ হচ্ছে আমাদের C7 হবে, কিন্তু ঠিক আছে, তাহলে এটা ঠিক আছে, বাইসেপ জাপ C5, এটা ভুল হবে, C5 হবে কারেক্ট অ্যান্সার, বাইসেপ জাপ C7, এটা ট্রু। সুপিনেটো জাপ, সুপিনেটো C5 তো আছে না, সুপিনেটো জাপ হবে C6, বাইসেপ জাপ টাকাওয়া পেয়েছেন নিয়ে যাচ্ছিলাম রিপোর্ট। আচ্ছা ঠিক আছে, তাহলে মনে করছে বাইসেপস, তাহলে বাইসেপস হচ্ছে আমাদের প্রথম মনে করছে বাইসেপস C5, তারপর সে আমাদের সুপিনিটো, সুপিনিটো হবে C6, তারপর হচ্ছে সি ইয়া ট্রাইসেপস, ট্রাইসেপস হচ্ছে C7, ফিঙ্গার যার একটা আছে সেটা হচ্ছে C8, আর অ্যাঙ্কেল যাকে আমরা জানি S1, তারপরে নিচে হচ্ছে লাম্বা 3 এবং লাম্বা 4, তাহলে এখানে আমাদের অ্যান্সারটা হচ্ছে বি ডি ই, বি ডি ই হচ্ছে ট্রু। আচ্ছা আমরা যদি এটা দেখি, রুট ভ্যালু ফর টেন্ডার রিপ্লেসেস বাইসেপস C5, C6, ট্রাইসেপস C7, আর ফিঙ্গার হচ্ছে C8, and নিচে হচ্ছে লাম্বা 3, 4, আর অ্যাঙ্কেল হচ্ছে সার্কেল 1। ওকে, নেক্সট কোশ্চেন আসি আমরা। A 30-year-old male is diagnosed with a glioma in the parietal lobe after being investigated for new onset of seizure. আচ্ছা, which of the following features most likely due? তাহলে দেখেন এখানে পেশেন্টটা মেইনলি কমপ্লেক্স সিজার, সিজার পরে আমরা যখন পেশেন্টটাকে আমরা কোনো একটা ইনভেস্টিগেশন করলাম, ইনভেস্টিগেশন করার পর আমরা দেখলাম যে তার প্যারাইটাল লোবে গ্লিওমা আছে, তাহলে তার কোন কোন সমস্যাগুলো হতে পারে, তাহলে আমাদের কর্টিক্যাল লোবার ফাংশন যে একটা বক্স আছে সেখান থেকে কোশ্চেনটা পড়া। তাহলে কি কি ফিচার, তাহলে আমাদের মনে হয় যে প্যারাইটাল লোবের ফিচারটা কি, ঠিক আছে। আচ্ছা আমরা যদি এই ফিগারটাতে আসি, যে দেখেন এখানে দেখেন যেখানে আমাদের একটা বলা আছে সেন্ট্রাল সার্কাস, সেন্ট্রাল সার্কাসের যে পরবর্তী অংশটা, এই যে ইয়ে করা আছে পোস্ট সেন্ট্রাল জাইরাস, দেন এই যে কালার অংশটা, বেগুনি কালার অংশটা, এইটা হচ্ছে আমাদের প্যারাইটাল লোব। তারপর সেন্ট্রাল সার্কাস সামনেটা হচ্ছে প্রি সেন্ট্রাল জাইরাস, এটা হচ্ছে আমাদের মোটর ফ্রন্টাল লোব, আর ফ্রন্টাল লোবটা মিলে হচ্ছে মোটর ফাংশনের জন্য, যেমন এটা প্রাইমারি মোটর এরিয়াটা আছে, প্রাইমারি সেন্সরি এরিয়া, সেন্সরি এরিয়া, ঠিক আছে। তাহলে আমাদের মনে করি প্যারাইটাল লোবের কাজ হচ্ছে, প্যারাইটাল লোবটা হচ্ছে সেন্সরি ফাংশন রিলেটেড, আর আমাদের ফ্রন্টাল লোবটা হচ্ছে আমাদের মোটর ফাংশন রিলেটেড। আচ্ছা, এই ফ্রন্টাল লোবের এখানে আমাদের কি থাকে, ব্রোকাস এরিয়া থাকে, ঠিক আছে। আচ্ছা আমরা ওটা আনতেছি, তাছাড়া তারপর এই যে এই লোবটা, এটা হচ্ছে টেম্পোরাল লোব, আর পিছনে যে এই কালারটা, এটা হচ্ছে আমাদের অক্সিপিটাল লোব। আচ্ছা যদি আমরা এদিকে আসি, যে দেখেন তাহলে এটাই যে প্যারাইটাল লোব, প্যারাইটাল লোব সেন্টার সার্কাস পরে যে প্যারাইটাল লোব, আগে হচ্ছে আমাদের ফ্রন্টাল লোব, তারপর হচ্ছে ল্যাটারাল সার্কাস দিয়ে আমরা ভাগ করলাম টেম্পোরাল লোব, টেম্পোরাল লোব থেকে প্যারাইটাল লোব, ফ্রন্টাল লোব, আর তারপর পিছনে হচ্ছে আমাদের অক্সিপিটাল লোব। আচ্ছা এবার যদি এখানে আসি আমরা, তাহলে দেখেন ব্রোকাস এরিয়াটা আমাদের কাছে হচ্ছে ইয়াতে কি বলে ফ্রন্টাল লোব, ঠিক আছে, ফ্রন্টাল লোব ব্রোকাস এরিয়া, আমাদের ব্রোকাস এরিয়া এটা কি বলে, এটা আমাদের কি বলে মোটো স্পিস এরিয়া, মোটো স্পিস এরিয়া যখন এই, তাহলে ফ্রন্টাল লোবটা যদি আমাদের সমস্যা হয় তাহলে সেটা আমাদের অ্যাপাসিয়া হবে, যেহেতু এটা মোটর, এখানে এটা হচ্ছে আমাদের এক্সপ্রেসিভ অ্যাপাসিয়া হবে, ঠিক আছে, এটা হবে এক্সপ্রেসিভ অ্যাপাসিয়া। আচ্ছা তারপর হচ্ছে আমরা ভার্নিস এরিয়া, এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ এবং কম্প্রেশন, ল্যাঙ্গুয়েজ এবং কম্প্রিহেনশন। আচ্ছা ভার্নিস এরিয়া, ভার্নিস এরিয়াটা আমাদের কোথায় থাকে, ভার্নিস এরিয়া হচ্ছে দেখেন এটা হচ্ছে আমাদের টেম্পোরাল লোবের পার্ট, ভার্নিস এরিয়া হচ্ছে টেম্পোরাল লোবে থাকে। ভার্নিস এরিয়াটা যখন আমাদের ইয়ে হবে, ভার্নিস এরিয়া থেকে এটা আমরা যে ইয়াটা নেই, স্পেসটা বোঝার ক্ষমতা সেটা, তাহলে ভার্নিস এরিয়াটা যখন আমাদের লস হবে তখন সেটা হবে রিসেপটিভ অ্যাপাসিয়া। তাহলে ব্রোকাস এরিয়ার জন্য হচ্ছে আমাদের এক্সপ্রেসিভ অ্যাপাসিয়া, আর এটার জন্য হচ্ছে আমাদের রিসেপটিভ অ্যাপাসিয়া, এটা হচ্ছে আমাদের রিসেপটিভ অ্যাপাসিয়া। আচ্ছা তারপর যেটা বললাম যে এটা হচ্ছে সেন্ট্রাল জাইরাস, যেখানে কি মোটর ফাংশন এরিয়া, দেন ভলিউম মাসল, আর এটা ফোর্থ সেন্ট্রাল জাইরাস, এটা আমাদের সেন্সরি এরিয়া, মোটর সেন্সরি এরিয়া এবং ফিলিং অফ মাসল এবং স্কিন। আচ্ছা তাহলে যে মোটর ফাংশন এরিয়া, এটাকে আই মুভমেন্ট এন্ড ওরিয়েন্টেশন, আচ্ছা হায়ার মেন্টাল ফাংশন, কনসেন্ট্রেশন, প্ল্যানিং, এগুলো। আচ্ছা আর অডিটরি এরিয়াটা থাকে আমাদের টেম্পোরাল লোবে, ঠিক আছে। আচ্ছা, এখন যদি আমরা আসি যে কোশ্চেনটা বলছে যে আমাদের প্যারাইটাল লোবের সমস্যা, তাহলে প্যারাইটাল লোবের সমস্যা কি, রিসেপটিভ অ্যাপাসিয়া, যেটা আমরা বললাম যে রিসেপটিভ অ্যাপাসিয়া কিসের জন্য হয়, রিসেপটিভ অ্যাপাসিয়া হয় ভার্নিক্স, ভার্নিস এরিয়ার জন্য, আর ভার্নিস এরিয়া কই থাকে, টেম্পোরাল লোবে থাকে, ঠিক আছে। তাই আমাদের এটা রিসেপটিভ অ্যাপাসিয়া হবে না, যদি শুধু অ্যাপাসিয়া থাকতো সেক্ষেত্রে হতো, কারণ কি এটা আমাদের সমাজের সেন্সরি, এখানে আপনি কি করে দেখেন ইনফিক্টটাতে দেখেন যে প্যারাইটাল লোব আমাদের কি হচ্ছে, আচ্ছা যেটা বললাম যে আমরা প্যারাইটাল অ্যাপাসিয়া, অ্যাগনোসিয়া। আচ্ছা তাহলে রিসেপটিভ যেটা অ্যাপাসিয়া বলা আছে, তাহলে রিসেপটিভ অ্যাপাসিয়া এটা কার জন্য হচ্ছে, এটা হচ্ছে টেম্পোরাল লোবের জন্য হতে পারে, এটা নিয়ে ফলস। ভিজুয়াল অ্যাগনোসিয়া, অ্যাগনোসিয়া হবে বাট বাট ভিজুয়াল অ্যাগনোসিয়া যখন বলবো, ভিজুয়াল অ্যাগনোসিয়াটা হচ্ছে আমাদের ইয়াতে হয়, এটা অক্সিপিটালের ক্ষেত্রে, এই যে অক্সিপিটালের ক্ষেত্রে কিন্তু আমরা হবে ভিজুয়াল অ্যাগনোসিয়া, এখন ভিজুয়াল যে কোনো কিছু ভিজুয়াল সাথে কথা থাকলে কিন্তু আমাদের হসপিটাল যাবে, ভিজুয়াল ইনহিবিশন লস অ্যাগনোসিয়া, তাহলে ভিজুয়াল অ্যাগনোসিয়াটা হচ্ছে আমাদের
এর জন্য হবে অক্সিপিটালের জন্য। কিন্তু যদি শুরু অ্যাগনোসিয়া থাকে, অ্যাগনোসিয়া থেকে হচ্ছে প্যারাটাল লোব হচ্ছে প্যারাটাল লোব। তারপরে হলো কন্ট্রাক্টর হরমোনস, কন্ট্রাক্টর হরমোন। আচ্ছা, আমরা একটা টিপস দিয়ে মনে রেখে দেবো যে টিপস কন্ট্রাক্টর হরমোন কন্ট্রাক্টর আই, এটা হচ্ছে আমাদের প্যারাটা আই, আইটা হচ্ছে ইনফিরিয়র লোয়ার। যদি প্যারাটাল লোব ইনভলভ থাকে তাহলে আমাদের কন্ট্রাক্টর হরমোন হলো ইনটো কন্ট্রাক্টর হরমোন কি আই, আর টি এস টেম্পোরাল, এটা হচ্ছে টেম্পোরাল সুপিরিয়র। তাহলে যদি আমাদের ইয়া হতো টেম্পোরাল লোব আমাদের ইনভলভ থাকে সেরকম সুপিরিয়র কন্ট্রাক্টর দেওয়া হতো, এবং কন্ট্রাক্টর হরমোন আপার কন্ট্রাক্টর হচ্ছে আমাদের টেম্পোরাল লোবের জন্য, আর ইনফিরিয়র জন্য হচ্ছে বা লোয়ার হচ্ছে আমাদের দিকে জন্য সেটা হচ্ছে আমাদের প্যারাটাল জন্য। আচ্ছা, ইনএবিলিটি টু রিকগনাইজ দ্য ফ্যামিলি অফ প্লেস, তো আর ইনএবিলিটি টু ডিটারমাইন থ্রি ডাইমেনশনাল শেপ বাইটা, এটা হলো অ্যাস্ট্রোগনোসিস, ঠিক আছে। তো এটা তো তাহলে আমাদের এই সবটাকে আমরা একটু ভালোভাবে দেখি যে দেখেন ফন্টাল, তো ফন্টাল ইয়েতে আমরা যখন যেটা বলি যে ফন্টাল হিসেবে যেমন অনেক ভাইয়ার মতো মেন্টাল ফাংশন গুলো ফন্টাল এটা ফন্টাল এর মধ্যে যে কনসেন্ট্রেশন, প্ল্যানিং, জাজমেন্ট, ইনহিবিশন, ক্রিয়েটিভ এন্ড ইমোশনাল এক্সপ্রেশন। আচ্ছা, তাহলে এখানে দেখেন ফন্টাল একটা ফাংশন পার্সোনালিটি মেনটেন করবে, তাহলে মনে করুন ভাইয়ার যে ফাংশন গুলো সব হচ্ছে ফন্টাল পার্সোনালিটি। আচ্ছা, যখন আমাদের পার্সোনাল ট্রান্সফার হয়ে গেল তখন কিন্তু আমাদের ইনহিবিশন আসছে। এবার ইমোশনাল কন্ট্রোল, ইমোশনাল কন্ট্রোল যদি কন্ট্রোল হয় তখন ব্যাপার ইমিটেশন সোশ্যাল বিহেভিয়ার, যদি ফাংশন লস হয় তাহলে অ্যান্টিসোশাল বিহেভিয়ার এগুলো মিলে মিলে করবেন। তো কন্ট্রোলটা যেটা মোটর কন্ট্রোল মোটর কন্ট্রোল মোটর কন্ট্রোল লস হয়ে যাবে। তারপরে ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ এক্সপ্রেসিভ হবে, ডিসপ্রেসিভ হবে, মিক্সচার কন্ট্রোল। আবার এখানে পজিটিভ ব্যবহার করি ফোকাল সাইকেল থেকে মাঝখানে মোটর অ্যাক্টিভিটি আমাদের হয়ে যায়। এটা যে ধরনের মোটর থেকে মোটর থেকে যদি কন্ট্রোল মোটর কন্ট্রোল হয়ে যাচ্ছে এবং মোটর থেকে ব্যাটা যদি এবং ল্যাঙ্গুয়েজ এবং ল্যাঙ্গুয়েজ ও ক্যালকুলেশন, ল্যাঙ্গুয়েজ এবং ক্যালকুলেশন, ক্যালকুলেশন ইয়ে হওয়ার জন্য ল্যাঙ্গুয়েজের ইমপ্লিমেন্ট হবে ডিসপেশিয়া, আর ক্যালকুলেশনের জন্য হবে তার অ্যাকার্পিলিয়া, ঠিক আছে। এছাড়াও ডিস্টোনিয়া, তারপর অ্যাসাক্সিয়া, অ্যাগনোসিয়া এগুলো হবে ডিপ্লেক্সিয়া, অ্যাসাক্সিয়া, অ্যাগনোসিয়া এগুলো হবে কি প্যারাটাল ডমিনেন্টের ক্ষেত্রে, ঠিক আছে। তারপর এছাড়া অ্যাস্ট্রোনোসিস, অ্যাগ্রাফাসফিয়া, ঠিক আছে। কন্ট্রোল হরমোনস যেটা আমি বললাম ইম্পর্টেন্স অফ কোয়াড্রান্ট হরমোনস লোয়ার কোয়াড্রান্ট, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। তাহলে এটা এমনি অ্যাসোসিয়েটেড ফিজিক্যাল সায়েন্স ডোমিনেন্ট নলেজ দুটো ক্ষেত্রে আমাদের একই। আর তাহলে ডোমিনেন্ট ক্ষেত্রে ল্যাঙ্গুয়েজ ক্যালকুলেশন, আর নন ডোমিনেন্ট ক্ষেত্রে স্পেশাল ওরিয়েন্টেশন, এটা হচ্ছে কনস্ট্রাকশনাল টেম্পোরাল। টেম্পোরাল যেটা বললাম যে আমরা ঠিকাটা দেখালাম যেখানে অডিটরি এরিয়া আছে আবার ফার্মেস এরিয়া আছে। তো ফার্মেস এরিয়ার জন্য এখানে কি হবে আমাদের রিসেপটিভ অ্যাফাসিয়া হবে, রিসেপটিভ অ্যাফাসিয়া, আর হচ্ছে আপনার এই অডিটরি হিয়ারিং লস আছে। তখন এখানে দেখুন এদের রিসেপটিভ অ্যাফাসিয়া, তারপর ডিসলেক্সিয়া, ইমপ্যাক্ট, ভার্বাল মেমোরি। আচ্ছা, আর এখানে কি ফাংশনটা কি অডিটরি পারসেপশন, ল্যাঙ্গুয়েজ, ভার্বাল মেমোরি, স্পিনাল, একটা হচ্ছে ব্যালেন্স। এখানে একটা জিনিস মনে রাখবেন যে ডোমিনেন্ট এবং নন ডোমিনেন্টের মধ্যে তিনটা ফাংশন একই, এগুলো আমরা এস বি এ দিয়ে মনে রাখছেন। এস বি এ দিয়ে এস হচ্ছে এসপিএল, বি হচ্ছে ব্যালেন্স, এটা হচ্ছে অডিটরি অডিটরি পারসেপশন। আর টেম্পোরাল নন ডমিনেন্টের মধ্যে ব্যালেন্স অডিটরি পারসেপশন। তাহলে এই তিনটা হচ্ছে আমাদের একই। তারপরে ভার্বাল মেমোরি ডোমিনেন্টের ক্ষেত্রে এটা কি আর নন ভার্বাল ডোমিনেন্ট ভার্বাল মেমোরি, আর নন ডোমিনেন্ট নন ভার্বাল মেমোরি, নন ভার্বাল মেমোরি, ঠিক আছে। তারপর একটা যেটা বললাম যে আপার কোয়াড্রান্ট ইএস এবং ডিটা এর থেকে সুপিরিয়র, একটা থেকে টেম্পোরাল, তাহলে কন্ট্রোল আপার কোয়াড্রান্ট তিনি হচ্ছে আমাদের টেম্পোরাল লেভেল থাকে। আর অক্সিপিটাল মনে হবে অক্সিপিটাল হচ্ছে আমাদের ভিজুয়ালের সাথে আই এর সাথে সম্পর্কিত, তাই এর হচ্ছে ভিজুয়াল, ভিজুয়াল লস, ভিজুয়াল অ্যাটেনশন। এবার আসলে আমরা পরবর্তী কোশ্চেনে a 37-year-old man high at the altered level of consciousness recently has been diagnosed with HIV and CD for count is 87 per mm cube.
অনেকজন হচ্ছে নেট ভিজিবিলিটি পেয়েছেন এবং আনকন্ডিশনাল আছে। তার মানে নেট ভিজিবিলিটি আছে, আনকন্ডিশনাল পজিটিভ, তাহলে পেশেন্ট হচ্ছে আমাদের মেইন জেটিসি পেশেন্ট। তো নিউরো হেলথ আমরা করলাম হোয়াট আর দ্য ফাইন্যান্স এবার আফটার ডায়াগনোসিস। এখানে কিছু কিছু এর কিছু জিনিস আমরা মনে করি, এরকম ধরা হয় এইচআইভি পেশেন্ট সিলিকন কমেছে। আর এইচআইভি যখন পেশেন্ট সিলিকন কমে যায় তখন ইমিউনোসাপ্রেশন মেইন জেটিস। আর এইচআইভি পেশেন্টের যখন মেইন জেটিস হয় তখন আমরা main basis of cause আমার ইয়ারও হাঙ্গার কজ ক্রিপ্টোকাল মেনিনজাইটিস। ঠিক আছে, ক্রিপ্টোকাল মেনিনজাইটিস মানে মেইনলি বলছে পেশেন্ট হচ্ছে ক্রিপ্টোকাল মেনিনজাইটিস হয়েছে এবং পেশেন্টের ক্ষেত্রে আমরা ডায়াগনোস এলপি আমরা কি কি পাবো, শীত বিষয়ে আমরা কি পাবো। তাহলে ইন্ডিয়া পজিটিভ অন মাইক্রোবায়োলজিক্যাল কালচার, ইন্ডিয়া পজিটিভ হয়, এটা হচ্ছে আপনার ক্রিপ্টোকাল মেনিনজাইটিস ট্রু। অলিগোক্লোনাল ব্যান্ডস অলওয়েজ পজিটিভ না, অলিগোক্লোনাল ব্যান্ডস সবসময় পজিটিভ হবে না। অলিগোক্লোনাল ব্যান্ডস হয়তোবা পজিটিভ সবসময় এখানে হবে না, এটা আনসার্টেন। এখানে বলেছে এটা আনসার্টেন। আচ্ছা, প্রোটিন 7.4 per গ্রাম পার লিটার। হ্যাঁ, এখানে প্রোটিনটা কি হয়, প্রোটিনটা বাড়ে। ঠিক আছে, প্রোটিনটা বাড়ে, কিন্তু প্রায় সবগুলোতে সবকিছু ক্ষেত্রে ভাইরাল ব্যাকটেরিয়া থেকে প্রোটিন কিন্তু বাড়ে। আচ্ছা, কালার ব্লাড স্টেন জ্যান্তক্রমাসে। আচ্ছা, ব্লাড স্টেন জ্যান্তক্রমী মানে যখন ব্লাড স্টেন থাকবে সেটা হচ্ছে আমাদের ফাইবার হিমোরেজ আমরা পাই, এটা এটা ফুল আছে। ঠিক আছে। আচ্ছা, এবং লিম্ফোসাইট 150 into 10 to the 6 আর এটা, হ্যাঁ এটা প্রুফ। আর আমরা জানি এখানে লিম্ফোসাইট বা হোয়াইট সেল কাউন্ট লিম্ফোসাইট 20 থেকে 200 থাকতে পারে, 20 থেকে 200 লিম্ফোসাইট কাউন্ট থাকতে পারে। তাহলে আমাদের এখানে ট্রু যদি হয়, এ সি ই হচ্ছে ট্রু, বাকি ডি এবং হচ্ছে ফলস। আচ্ছা, তাহলে আমরা দেখেন এখানে আমাদের এই সংক্রান্ত বক্সটা খুবই ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এবং সেক্ষেত্রে তাহলে আমরা অবশ্যই বলবো এখান থেকে আমাদের কোশ্চেনটা হচ্ছে ক্রিপ্টোকাল মেনিনজাইটিস অফ এইচআইভি। তাহলে দেখেন এখানে প্রেশার অবশ্যই হাই হবে। ঠিক আছে, তারপর ক্লিয়ার কালার হচ্ছে ক্লিয়ার ক্লাউড, আমাদের যেটা হচ্ছে ব্লাড স্ট্রাকচার জ্যান্ত কমিয়া, এটা হবে আমাদের কালার পয়েন্ট ধরে যাবে। ঠিক আছে, তারপর হচ্ছে রেড সেল কাউন্ট সাধারণত নর্মাল থাকে, কিন্তু হোয়াইট সেল কাউন্ট 220 to 200 মেইনলি হচ্ছে লিম্ফোসাইট থাকবে, মেইনলি লিম্ফোসাইট। ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে গ্লুকোজ নর্মাল অথবা ইনক্রিজ, প্রোটিন নর্মাল অথবা ইনক্রিজ। ঠিক আছে, আর ইন্ডিয়া ইন পজিটিভ অ্যারাউন্ড 50% অ্যান্টিজেন কালচার। ঠিক আছে, আর অলিগোপ্রোটিন প্লাস হচ্ছে আনসার্টেন, আনসার্টেন। ঠিক আছে। ওকে, তাহলে আমরা অন্য জিনিসগুলো আমরা একটু পড়ে নেবো। ঠিক আছে। আচ্ছা, হাইপোকাইনেটিক মুভমেন্ট ডিসঅর্ডার হাইপোকাইনেটিক মুভমেন্ট ডিসঅর্ডার কি রয়েছে, আমরা দেখবেন যে ডিভিশন শকে দুইটা দেওয়া আছে। হাইপোকাইনেটিক মুভমেন্ট ডিসঅর্ডার আছে দুইটা, একটা পার্কিনসনিজম, একটা হচ্ছে ক্যাটাটোনিয়া। পার্কিনসনিজম, একটা হচ্ছে ক্যাটাটোনিয়া। এ এবং বি হচ্ছে ট্রু। সিডিই হচ্ছে হাইপারকাইনেটিক, সিডিই হচ্ছে হাইপারকাইনেটিক ডিসঅর্ডার। পার্কিনসনিজম এবং ক্যাটাটোনিয়া আছে। পরবর্তী কোশ্চেন হচ্ছে আমরা হোয়াট আর দ্য ফিচার্স অফ ল্যাটারাল মেডুলার সিনড্রোম। ল্যাটারাল মেডুলার সিনড্রোম কি কি ফিচার হয়, মনে রাখবেন ল্যাটারাল মেডুলার সিনড্রোম আরেকটা হচ্ছে পাইকা সিনড্রোম, পিআইসিএ, পাইকা সিনড্রোম আমরা বলি। ঠিক আছে, তাহলে ইপসিলেটাল 5th 9th 10th 11 পার্সেন্ট, হ্যাঁ এটা ট্রু। ভেস্টিবুলার ডিস্টারবেন্স, হ্যাঁ এখানে ভেস্টিবুলার ডিস্টারবেন্স হবে, কারণ সেখানে আপনার সেরেব্রাল পেডাঙ্কলায় ইয়া হয়। ঠিক আছে, সেরেব্রাল এর জন্য আমাদের এখানে ভেস্টিবুলার ডিস্টারবেন্স হবে। ওকে, তারপর হচ্ছে আমরা কন্ট্রালাটার হর্নার সিনড্রোম না, এখানে হর্নার সিনড্রোম কি ইপসিলেটার হর্নার সিনড্রোম হয়। কন্ট্রালাটার সেরেব্রাল সাইন, কন্ট্রালাটার হবে না, এটা হচ্ছে আপনাদের ইপসিলেটার সেরেব্রাল সাইন। আর ইপসিলেটার স্পাইনোসালামিক সেন্সিকুলাস নো, যেহেতু আমাদের স্পাইনোসালামিক এখানে কি হয়, ল্যাটারাল স্পাইনোসালামিক ট্রাকটা আসে। ঠিক আছে, আর ওটা যেহেতু আমার কোস্ট থাকবে সেজন্য এটা হবে কন্ট্রালাটার স্পাইনোসালামিক সেন্সিকুলাস। তাহলে আমাদের এ বি হচ্ছে ট্রু, তিনটা ফলস। আচ্ছা, আমরা যদি এখানে দেখি, আচ্ছা এখানে আপনার একটু মনে রাখবেন যে এটা হচ্ছে ডেভিয়েশন 24 এর এডিশন, এটা আছে ডেভিয়েশন 25 এডিশন। তো আমাদের 24 সাথে আপনার 23টা মিলে করবেন, আর এখানে একটু এখানে এক্সট্রা অনেক তথ্য দেওয়া আছে, এবং এই তথ্য আপনার লাগবে বিষয় সাইট অফ লেশন। সাইট অফ লেশন গুলো আমাদের করতে হবে। ঠিক আছে, যে অ্যান্টিওস লিভার পেডাঙ্কল, সরি ওই সাইট অফ লেশন কোনটাতে কোনটা সেটা, কারণ ওয়েল এন্ড ব্রাকের ক্ষেত্রে সাইট অফ লেশন হচ্ছে ল্যাটারাল মেডুলা, ফান করে থাকে আমাদের এগুলো। আচ্ছা, আমরা যদি একটু এই ফিগারটা একটু দেখি যে মেডুলা ল্যাটারালি কোন কোন স্ট্রাকচার গুলো থাকে, এই ফিগারটা যখন একটু ভালো করে দেখতে পারেন, মনে রাখতে পারেন, তাহলে কিন্তু আপনি পরীক্ষায় জিনিসগুলো মনে থাকবে। যেমন এটা আক্রমণ হচ্ছে পাইকা সিনড্রোম, কারণ কি এটা সাপ্লাই দেয় পোস্টো ইনফোসেবল আর্টারি, এটা সাপ্লাই দেয়, এজন্য এটাকে আমরা পাইকা সিনড্রোম বলতে পারি। আচ্ছা, এর মধ্যে হচ্ছে ভেস্টিবুলার নিউক্লিয়াস,
দেখেন যে কি কি ল্যাটারাল পার্টে কি কি থাকে, যে ভেসিকুলার নিউক্লিয়াস মানে এইট নার্ভ, এটা হচ্ছে ইনফ্রাসেরিব্রাল পেডাঙ্কল থাকবে, তারপর হচ্ছে স্পাইনাল নিউক্লিয়াস অফ ট্রাইজেমিনাল নার্ভ মানে ফিফথ নার্ভ থাকবে, তারপর নিউক্লিয়াস অ্যাম্বিগাস এটা হচ্ছে নাইন্থ এন্ড টেন্থ নার্ভে, ঠিক আছে। তাহলে ল্যাটারাল স্পাইনাল থালামি ট্রাক থাকে, আর একটা থাকে ইলেভেন্থ নার্ভ, দেখেন আমি ইলেভেন্থ নার্ভও থাকে, ঠিক আছে। এই জন্য দেখেন যেহেতু এগুলো এক সাইডে আছে, এই জন্য ভেস্টিবুলার নিউক্লিয়াস যেমন এইট নার্ভ, ফিফথ নার্ভ, নাইন এন্ড টেন নার্ভ, ইলেভেন নার্ভ, এটা কি হবে, এটা হচ্ছে ইপসিলেটারাল পালসি হবে, ঠিক আছে। আচ্ছা, আমরা যদি এখানে এই কোশ্চেন যেটা দেখি, দেখেন যে পেশেন্টটা ওখানে আমরা দেখলাম যে ইনফ্রাসেরেব্রাল পেডাঙ্কল আছে, ঠিক আছে। ইনফ্রাসেরেব্রাল পেডাঙ্কল, এই ইনফ্রাসেরেব্রাল পেডাঙ্কলটা যখন আমাদের এটা রিলেশন হবে, তখন কি হবে, ইনফ্রাসেরেব্রাল পেডাঙ্কল এর জন্য হবে এই যে ইপসিলাটাস লেভেল সাইন। আমরা বলছি ইনফ্রাসেরেব্রাল পেডাঙ্কলটা কিন্তু এটা ক্রস ফাইবার না, ঠিক আছে। এটা দেখুন ইপসিলাটাস লেভেল সাইন অ্যাটাকশিয়া হবে আমরা। তো ভেস্টিবুলার নিউক্লিয়াসের জন্য আমরা কি হবে, এই ইপসিলাটা এইট না পালস, এইট না পালস কি কি ফিচার থাকতে পারে, মিষ্টি কোনো ভাবে হতে পারে, ঠিক আছে। তো হচ্ছে ট্রাইজেমিনাল নার্ভ, ট্রাইজেমিনাল নার্ভ ইনভলভের জন্য আমাদের কি পালস এটা কি হবে, লস অফ sensation on the face. If you have a loss of sensation on the face, almost instant loss হয়ে যাবে। নিকল অমনি গেছে নাইনথ এন্ড টেন্থ মাস তখন কি হয়, ডিসপ্যাজি এবং লস অফ ডক্টর। পেশেন্টের অনেক সময় কিন্তু এসপিতে ফিচার অবশ্যই দিতে পারে যে এখানে ডিসপ্যাজি আছে, লস অফ কপিউটাস আছে, নিস্টিগমা আছে, ভার্টাইগো আছে, এক্সিলেটা। এক্ষেত্রে আমাদের কোন সিনড্রোমটা, ঠিক আছে। তারপর ল্যাটারাল স্পন্সাইটিস, যেটা ল্যাটারাল স্পন্সাইটিস এটা ক্রসিং করে আমাদের ইয়াতে কোড লেভেলে। এই জন্য এক্ষেত্রে আমরা একটু কন্ট্রালাটার মানে বিপরীত পাশে কন্ট্রালাটার লস অফ পেইন টেম্পারেচার। আর ডিসেন্ডিং ফরওয়ার্ড সিম্প্যাথিক চেইন, এখানে আমাদের এখানে দেখা হয়নি, ফিগারে দেওয়া হয়নি, কিন্তু এখানে সিম্প্যাথিক সাইকেল টিসিং হিসেবে এটার জন্য আমাদের হর্নাস সিনড্রোম হবে। অবশ্যই এটা ইটস ল্যাটারাল জন্য হর্নাস ফিচার হবে বিকজ কোসিস মাসিস মাইটোসিস লস অফ সিলিয়াস কেন রিপ্রেশন। আমাদের এই ফিগারটা কিন্তু আমাদের একটু হালকা দেখে দেখলে দেখবে মনে হবে এটা মৌসুমটা দেখতে বুঝে পড়লেই আপনারা অ্যান্সার করতে পারবেন, ঠিক আছে। মেটাবলিক কজেস অফ জেনারেল ক্রনিক ফেটিং, আচ্ছা মেটাবলিক কজগুলো কি কি, যেখানে দেখুন হাইপোহাইড্রোলিক কয়েকটা কথা বলা আছে, একটা হাইপোক্যালসিমিয়া, হাইপোম্যাক্সিমিয়া, হাইপোগ্লাইসিমিয়া আর হাইপোম্যাগনেসিমিয়া। মেটাবলিক কজের চারটা দেখে রাখবেন। চারটা হচ্ছে আপনার ইলেক্ট্রোলাইট, ঠিক কি, হাইপোক্যালসিমিয়া, হাইপোন্যাট্রিমিয়া, হাইপোম্যাগনেসিমিয়া ও একটা হচ্ছে হাইপোগ্লাইসিমিয়া, ঠিক আছে। তিনটা হচ্ছে এরাম ফেলে লিভার ফেলে, এগুলো মেটাবলিক কজ। তাহলে আমাদের কি হচ্ছে, এ বি এবং ই হচ্ছে ট্রু। আচ্ছা দেখেন এখানে মেটাবলিক কজের মধ্যে হাইপোক্যালসিয়াম, হাইপোন্যাট্রিমিয়া, হাইপোগ্লাইসিমিয়া, হাইপোগ্লাইসিমিয়া হাতের মাধ্যমে লিভার থেকে, ঠিক আছে। মেটাবলিক কজ এগুলো আমাদের কাছে করতে হবে, সাধারণ ডাক্তারগুলো আমাদের করতে হবে। ওকে, পরবর্তী কোশ্চেন আসছে এক্সপেরিমেন্টাল ইয়ার ওল্ড মেল, এক্সপেরিমেন্টাল ইয়ার ওল্ড specific data, Filipina can specific statements and current data current Java's weakness, followed by emotional weakness to address the study with testing. What are the things of this side and after the single time was the excessive data the photo of mind, weakness emotional control of the finances, and আমরা ধরে নিচ্ছি যে এটা হচ্ছে নার্কোলেপসি পেশেন্ট। তো নার্কোলেপসি পেশেন্টের ক্ষেত্রে কি কি সিম্পটমস আমরা পেতে পারি, নার্কোলেপসি পেশেন্টের ক্ষেত্রে আমরা বড় হেডিং এর চারটা সিম্পটম পেতে পারি। একটা হচ্ছে স্লিপ অ্যাট্রাকশন, স্লিপ অ্যাটাক, ক্যাটাপ্লেক্সি, হিপনোগগিক হিপনোকম্পিক হ্যালুসিনেশন, এটা হচ্ছে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া। অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া সরি এটা হবে না, এটা হচ্ছে আটটা থেকে আপনাদের স্লিপ প্যারালাইসিস থাকছে, সরি স্লিপ প্যারালাইসিস। চারটা জিনিস, স্লিপ অ্যাটাক, দুইটা স্লিপ অ্যাটাক, স্লিপ প্যারালাইসিস, হিপনোগগিক এন্ড হিপনোকম্পিক হ্যালুসিনেশনস, এটা হচ্ছে ক্যাটাপ্লেক্সি, এটা হচ্ছে ক্যাটাপ্লেক্স। আচ্ছা তাহলে এখানে দেখেন স্লিপ অ্যাটাক আছে, স্লিপ প্যারালাইসিস আছে, হিপনোকম্পিক হ্যালুসিনেশনস আছে। আর স্লিপ অ্যাটাক মানে হচ্ছে পেশেন্টের যে কোনো সময় হঠাৎ করে মনে করেন কথা বলতেছে, আপনার সাথে কথা বলতে বলতে ঘুমায় পড়লো, ঠিক আছে। ওর একটা কাজ করতেছে, কাজ করতে করতে ঘুমায় পড়লো, এটা হচ্ছে তার স্লিপ অ্যাটাক। স্লিপ প্যারালাইসিস, স্লিপ প্যারালাইসিসটা কি, যে আপনি ও যখন ঘুম থেকে উঠবে, ঘুম থেকে ওঠার পরে সে দেখবে যে সে তার হাত পা নড়াতে পারতেছে না। অনেক সময় দেখবেন নর্মাল পিপলের ক্ষেত্রে এটা হতে পারে যে ঘুম থেকে ওঠার পরে সে হঠাৎ করে প্যারালাইসিস ডেভেলপ করছে, ঠিক আছে। এটা আমরা বলতে স্লিপ প্যারালাইসিস। স্পেশালি জ্ঞান থাকবে না, হিপনোকম্পিক হ্যালুসিনেশন, মনে করুন দুই ধরনের হ্যালুসিনেশন হয়, একটা হচ্ছে হিপনোগগিক আর হিপনোকম্পিক। হিপনোগগিকটা হচ্ছে আপনি ঘুমালেন, ঘুমানোর কিছুক্ষণ পরই যে হ্যালুসিনেশনটা হয় এটা হচ্ছে হিপনোগগিক। আর হিপনোকম্পিকটা হচ্ছে আপনি ঘুম থেকে উঠবেন, ঘুম থেকে ওঠার কিছুক্ষণ আগে যে হ্যালুসিনেশনটা হয় সেটা হচ্ছে আমাদের হিপনোকম্পিক হ্যালুসিনেশন, ঠিক আছে। আচ্ছা আর তাহলে যে স্লিপ অ্যাটাক, ক্যাটাপ্লেক্সি, হিপনো
হিপনোগগিক এন্ড হিপনোপম্পিক হ্যালুসিনেশনের সাথে স্লিপ প্যারালাইসিস। আর ক্যাটাপ্লেক্সিয়া থেকে সারের লস, মানে একটা পেশেন্টের হঠাৎ করে আপনি একটা নার্কোটিক সারপ্রাইজ দিলেন, ঠিক আছে, হাসলো, সেক্ষেত্রে দেখবেন হঠাৎ করে তার মাসল টোন লস হয়ে গেছে, ঠিক আছে, সেটা হচ্ছে আমাদের ক্যাটাপ্লেক্সি। চারটা বডিং মনে রাখবেন: স্লিপ প্যাটার্ন, স্লিপ প্যারালাইসিস, ক্যাটাপ্লেক্সি, হিপনোগগিক এন্ড hypnopompic hallucination. Okay. Regarding nerve conduction study, multifocal slowing of the conduction velocity occurs same. তাহলে multifocal slowing of conduction কিসে হয়? তাহলে এটা একটা নার্ভ কন্ডাকশন স্টাডি আমরা দেখতে গেলে কয় ধরনের আছে। এটা ডিফিউজ হতে পারে, তারপর হচ্ছে মাল্টিফোকাল হতে পারে, তারপর হচ্ছে আমাদের ফোকাল হতে পারে। তাহলে যদি বলি মাল্টিফোকাল, মাল্টিফোকাল দুইটা কথা মনে রাখবেন, ঠিক আছে, জিবিএস মনোনিউরোটিস মাল্টিপ্লেক্স, জিবিএস এবং মনোনিউরোটিস মাল্টিপ্লেক্স, এই দুইটাতে মাল্টিফোকাল হয়। প্রেশার পলসিস হবে আমাদের ফোকাল, ফোকাল যদি হয় তাহলে ফোকাল চেঞ্জ পাই, সেটা হচ্ছে প্রেশার পলসি। মাল্টিফোকাল হলে জিবিএস আর মনোনিউরোটিস মাল্টিপ্লেক্স। আর হেরিডিটি ডিমাইলিটিং নিউরোপ্যাথি, এটাতে আমরা পাবো হচ্ছে ডিফিউজ। হেরিডিটারি ডিমাইলিটিক নিউরোপ্যাথি আমরা ডিফিউজ পাবো। আর ল্যাম্বার্ট মাস্কুলার গ্রাভিস, এটাতে আমরা কি হয়, এটা রিপিটেটিভ নার্ভ কন্ডাকশন টেস্ট করি আমরা, আরএনএ স্টাডি করি, রিপিটেটিভ নার্ভ স্টাডি করি। এর ক্ষেত্রে যদি ইনক্রিমেন্টাল রেসপন্স পাই, সেক্ষেত্রে হচ্ছে লাম্বার্ট মাস্কুলার গ্রাভিস। আর যদি আমরা ডিক্রিমেন্টাল রেসপন্স পাই, সেটা হচ্ছে মাস্কুলার গ্রাভিস। তাহলে একটু মনে রাখবেন কিন্তু লাম্বার্ট মাস্কুলার গ্রাভিস ইনক্রিমেন্টাল রেসপন্স, যেটা আপনার এসবিতে ইরিগেশনের মধ্যে দিল যে আরএনএস আমরা ইনক্রিমেন্টাল রেসপন্স পেলাম, সেটা হচ্ছে লাম্বার এটা মার্সেল, আর ডিক্রিমেন্টাল সেটা আমরা শুধুমাত্র মার্সেলিয়া গ্রাভিস। তাহলে অ্যান্সার হচ্ছে এ, বি হচ্ছে ট্রু, ঠিক আছে। তাহলে আমরা দেখি এনসিএস ডিফিউজ হেরিডিটারি মানে যে ডিমাইলিটিক নিউরোপ্যাথি, ডিফিউজ হবে এটা, আর ফোকাল হবে প্রেশার পলসি, আর মাল্টিফোকাল হয় গুলিয়ান-বারি জিবিএস আর মনোনিউরোটিক মাল্টিপ্লেক্স। আর যদি ডিক্রিমেন্টাল সিএমএপি মার্সেলিয়া গ্রাভিস, আর ইনক্রিমেন্টাল ল্যাম্বার-ডিটন মার্সেলিয়া গ্রাভিস। Okay. তাহলে হুইচ ভাইরাল ইনফেকশন ইউজুয়ালি প্রিসিডস দ্য ডেভেলপমেন্ট অফ ডিসেমিনেটেড এনকেফালাইটিস? তাহলে ডিসেমিনেটেড এনকেফালাইটিস কোন ভাইরাসের কারণে হতে পারে? এটা আমরা বলবো মিজেলস এবং সেকেন্ড ভাইরাস, মিজেলস এন্ড সেকেন্ড পক্স। তাহলে মিজেলস এন্ড সেকেন্ড পক্স, বি এবং সি হচ্ছে ট্রু। বাকি তিনটা হচ্ছে ফলস। দেখেন ডেভিডসন এইভাবে দেওয়া আছে যে অ্যাকুট ডিসেমিনেটেড এনকেফালাইটিস এর ক্ষেত্রে দেওয়া আছে ভাইরাল ইনফেকশন স্পেশালি মিজেলস এন্ড সেকেন্ড পক্স, ঠিক আছে, অথবা ফলেন ভ্যাকসিনেশনের পরে হতে পারে আমাদের। আচ্ছা, নেক্সট কোশ্চেন যাই আমরা। হোয়াট আর দ্য ইন্ডিকেশনস অফ ব্রেন ইমেজিং অর এপিলেপসি? তাহলে দেখবেন যে এখানে ডেভিডসন বক্সের চারটা ইমেজিং এর চারটা কথা, ইন্ডিকেশনস এর কথা বলা আছে। একটা হচ্ছে এপিলেপসি স্টার্টিং বিফোর, এপিলেপসি যদি বিফোর এজ, দেখেন বলা আছে বিফোর, এটা এপিলেপসি যদি 16 বছরের পরে হয়, সেটা আমরা ব্রেন ইমেজিং করবো, ঠিক আছে। তারপর এপিলেপসি যদি 16 বছরের পরে, সেটা। তারপর যে সেইজার হ্যাভিং ফোকাল ফিচার, হ্যাঁ সেইবার যদি ফোকাল ফিচার থাকে তাহলে আমরা করবো, ঠিক আছে। তারপর হচ্ছে যদি আমরা ডিফিকাল্ট টু সিজার কন্ট্রোল, সিজারটা কন্ট্রোল যদি আমরা ডিফিকাল্ট হয়, সেক্ষেত্রে আমরা করতে পারি। আরেকটা হচ্ছে আমাদের কন্ট্রোল অফ সিজার ডিফল, যদি আমরা যে ফোকাল সিজার পাই, ঠিক আছে, যদি আমরা ফোকাল সিজার সোর্স পাই, তাহলে আমরা কি চারটা কথা মনে পড়ে। একটা হচ্ছে ইপিলিপসি যদি 16 বছরের পর ইপিলিপসি ডেভেলপ করে, সেক্ষেত্রে। তারপর সিজারে যদি ফোকাল সিজার থাকে, তারপরে ইলেকট্রন ইজিতে যদি আমরা ফোকাল সিজার পাই, তারপর হচ্ছে ডিফিকাল্ট টু কন্ট্রোল সিজার এবং কন্ট্রোল করতে না পারি, মানে কোনো মেডিকেশন দেওয়া, ঠিক আছে, সেটা। তাহলে এখানে আমাদের ট্রু হচ্ছে বি এবং ডি হচ্ছে আমাদের ট্রু, ঠিক আছে। তাহলে তিনটা ফার্স্ট এখানে বলা আছে, এই জিনিসটা একটু ভালো করে পড়ে নেবেন। আচ্ছা, রিকারেন্ট কজেস অফ মেনিনজাইটিস, মেনিনজাইটিসের রিকারেন্ট কজ কি কি হতে পারে? দেখবেন এটা একটা ডেভিডসন বক্স থেকে রিকারেন্ট কজ অফ মেনিনজাইটিস মধ্যে আপনার এসএরি আছে, বেসেল ডিজিজ, এসএলি বেসেল ডিজিজ, আর একটা হচ্ছে সার্কোইডোসিস আছে। এসএলি বেসেল ডিজিজ, সার্কোইডোসিস, এসএসবি তে মনে রাখতে হবে সার্কোইডোসিস, এসএলি এবং বেসেল ডিজিজ। ওকে। লিম্ফোমা হচ্ছে ম্যালিগন্যান্ট কজ, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে বি, ডি, ই হচ্ছে ট্রু। তাহলে দেখেন ইনফিনিটি কজ গুলো আমাদের রিটার্ন হতে পারে: সার্কোইডোসিস, এসএলি, বেসেল ডিজিজ, ম্যালিগন্যান্ট ব্রেস্ট ক্যান্সার, ব্রোঙ্কাল কার্সিনোমা, লিউকেমিয়া, লিম্ফোমা। Okay, next question is what are the anti-epileptic drugs have no interaction with the hormonal contraception? তাহলে হরমোনাল কন্ট্রাসেপশন কোন অ্যান্টি-এপিলেপটিক ড্রাগস এর কোনো নেই, ইন্টারাকশন নেই। আচ্ছা, ইন্টারাকশন নেই, প্রায় মোস্ট অফ দ্য অ্যান্টি-এপিলেপটিক ড্রাগস এ হরমোনাল কন্ট্রাসেপশনের সাথে ইন্টারাকশন আছে। এরা কি করে হেপাটিক এনজাইমটাকে
ইনডিউস করে, হেপাটিক এনজাইম যখন ইনডিউস করবে তখন হচ্ছে আপনার এই অ্যান্টিপ্লেটলেট ড্রাগস গুলোকে কি করে মেটাবলাইজ করে দেয়। আর যখন মেটাবলাইজ করবে তখন আপনি কিন্তু কাঙ্ক্ষিত আপনার রেসপন্সটা পাবেন না। এর জন্য কি আপনাদের ইয়া হচ্ছে কি হরমোনাল কন্ট্রাসেপশন যে ডোজে দিবেন তার থেকে বেশি ডোজে দিতে হবে, ঠিক আছে? এই ইয়াটা দূর করার জন্য। আচ্ছা, কোন কোন তাহলে অ্যান্টিপ্লেটলেট ড্রাগস এর মধ্যে ইন্টারঅ্যাকশন আছে সে হচ্ছে দুইটা মনে রাখবে। একটা হচ্ছে আমাদের সোডিয়াম মানে ইয়া নেই, সরি, কোন কি ইন্টারঅ্যাকশন নেই সেটা হচ্ছে আমাদের সোডিয়াম ভ্যালপ্রাইট এবং লেভেটারাসিটাম। এই দুইটা কিন্তু আমরা কিন্তু ইউজ করতে পারি, ঠিক আছে, হরমোনাল কন্ট্রাসেপশনের সাথে, কারণ এই দুইটার সাথে কোনো ইন্টারঅ্যাকশন নেই। একটা হচ্ছে লিপেটিরাসিটাম আর একটা হচ্ছে সোডিয়াম ভ্যালপ্রাইট, তাহলে সিডি হচ্ছে আমাদের ট্রু। আচ্ছা, যদি আমরা এখান থেকে সোডিয়াম ভ্যালপ্রাইট লিপেটিরাসিটাম ভ্যালপ্রাইট ইন্টারঅ্যাকশন কিন্তু হরমোনাল কন্ট্রাসেপশন, ঠিক আছে। আর যদি বলে যে ক্লিনিক্যালি সিগনিফিক্যান্ট হচ্ছে ইফেক্ট পাওয়া যায় ল্যামোটিজিন এবং টুপিরামাইডের সাথে, আর মার্কড পাওয়া যাবে কার্নোজেপিন, ফেনাটিন এবং ভাইবোজোপ্সের সাথে, ঠিক আছে। ওকে, ফিচার সাজেস্টিং স্টক, তাহলে স্টকের কি কি ফিচার আমরা পাবো? তার মনে হয় স্টকটা অবশ্যই এটা একটা হঠাৎ করে হয়, তাহলে সারের অংশট্র সিমটমস প্রোগ্রেস গ্রাজুয়ালি না গ্রাজুয়ালি হঠাৎ করে ডেভেলপ হয় এবং র্যাপিডলি সিমটম গুলো প্রোগ্রেস করবে, ঠিক আছে। লস অফ কনসিয়াস মোর কমন না, লস অফ কনসিয়াস মোর কমন না, লস অফ কনসিয়াসনেস লেস কমন। দেখবেন ওয়ার্ডে সব পেশেন্টই কিন্তু আনকনসিয়াস নিয়ে আসে না, ঠিক আছে। সাধারণত তারা উইকনেস, যে কোনো ওয়ান সাইডের উইকনেস নিয়ে আসে, অথবা কথা বলতে পারে না, এইসব ফিচার নিয়ে আসে। কিন্তু আনকনসিয়াস পেশেন্ট অত বেশি না, খুবই কম আনকনসিয়াস থাকে। হেমিস্ফিয়ার প্যাটার্ন, হ্যাঁ, যেহেতু আমরা জানি যে এটা এক সাইডে হয়, যে কোনো এক সাইডে এই উইকনেস নিয়ে আসে। পজিটিভ সিমটম না, এখানে যেহেতু পেশেন্টের উইকনেস থাকে, এই উইকনেসটা হচ্ছে নেগেটিভ সিমটম, এটা পজিটিভ সিমটম। যদি আপনার মুভমেন্ট থাকতো সেক্ষেত্রে এটা পজিটিভ সিমটম, ঠিক আছে। সেটা হচ্ছে নন স্টেবল ক্ষেত্রে হয়। তাহলে এখানে আমাদের অ্যান্সার হচ্ছে এ এবং টি নাম্বারটা হচ্ছে ট্রু, ঠিক আছে। আচ্ছা, যদি আমরা ইয়েটাতে দেখি যে দেখেন স্টোক এবং নন স্টোক আমার পার্থক্য কি হবে। তাহলে স্টোকটা সারেন অনসেট, নন স্টোক অফেন স্লো অনসেট। আচ্ছা, এটা হচ্ছে র্যাপিডলি রিডিউসিং ম্যাক্সিমাম সিভিরিটি, নন স্টোক অফেন গ্রাজুয়াল অনসেট। ওকে, তো সিমটমস থাকে এটা হচ্ছে নেগেটিভ, পজিটিভ যেটা আপনার মুভমেন্ট সেটা হচ্ছে আমাদের পজিটিভ। তারপর হচ্ছে প্যাটার্ন অফ ডিপসেট, হেমিস্ফেরিক প্যাটার্ন, ওটা মেবি নন স্পেসিফিক ডিলিরিয়া মেমোরি লস ব্যালেন্স থাকতে পারে, ঠিক আছে। আর লস অফ স্টোকে একদম আনকমন থাকবে, নন নন স্টোকে মোর কমন থাকবে। ওকে, ড্রাগস কজিং পোস্চুরাল ট্রিমার। আচ্ছা, কোন কোন ড্রাগ আমাদের পোস্চুরাল ট্রিমার করে? পোস্চুরাল ট্রিমার যে আপনার কজ গুলো মনে রাখতে পারেন, বিটিএস, আমরা বিটিএস আমি কিন্তু আমরা এটা জানি, ঠিক আছে। তাহলে এখানে মনে করুন যে বিটিএস এর মধ্যে টিতে টি3 মার্কে, তাহলে বি3এস হাতে আমরা কালা করতে পারি, CALA কালা, ঠিক আছে। বিটিএস কালা, ঠিক আছে, আমাদের বিটিএস কালা। তাহলে বিতে আমরা তাহলে কি পাবো? আমরা বিটিএস মনে করি বিটিএস বিটা আগনিস্ট, যেমন তাহলে আমরা এখানে আসি বিটা অ্যাগনিস্ট, বিটিএস যদি মনে করি বিটা অ্যাগনিস্ট যেমন সালবিটামল, ঠিক আছে। টিতে তাহলে আমি যেটা বললাম টি3, তাহলে থিওফাইলিন, থাইরোক্সিন, টিসিএন, থিওফাইলিন, থাইরোক্সিন, টিসিএ এর মধ্যে যেমন অ্যামিটিপটাইলিন, ঠিক আছে, এটা হতে পারে, ঠিক আছে। আচ্ছা, তো বিটিএস এস হচ্ছে সোডিয়াম ভ্যালপ্রাইট, এস হচ্ছে সোডিয়াম ভ্যালপ্রাইট। আর এটা বললাম কি বললাম, কালা, CALA কালাস। তাহলে সিতে হচ্ছে ক্যাফিন, এতে হচ্ছে অ্যালকোহল, ঠিক আছে, ক্যাফিন অ্যালকোহল। এলতে হচ্ছে লিথিয়াম, এটা হচ্ছে অ্যাম্ফেটামিন, আর এতে হচ্ছে অ্যাম্ফেটামিন। তো এইভাবে আমরা মনে রাখতে পারেন বিটিএস কালা এবং টিটা হচ্ছে টি3, তাহলে বিটিএস কালা কালা। আচ্ছা, তাহলে এখন আমরা যে এখানে সলভ করে বানানো হবে না, কারণ বিটা প্রকার অর্থাৎ বিটা অ্যাগনিস্ট করে, যেমন সালবিটামল, ঠিক আছে। থিওফাইলিন, হ্যাঁ থিওফাইলিন করে, ঠিক আছে। টিতে হচ্ছে থিওফাইলিন, সোডিয়াম হালফাইড, এস তে সোডিয়াম হালফাইড, ঠিক আছে। অ্যালকোহল, হ্যাঁ এতে অ্যালকোহল, ঠিক আছে। অ্যামিটিপটারিন, এটা হচ্ছে টিসি, এটা আছে অ্যান্টিডিপ্রেসেন্ট, BCD। ওকে, ড্রাগ ইন্ডাস্ট্রি, তাহলে এটা হলো। এবার তাহলে এখানে আছে, আচ্ছা, ফিচার্স অফ মোটর নিউরন ডিজিজ। আচ্ছা, মোটর নিউরন ডিজিজ কি কি আমরা ফিচার পাই? মোটর নিউরন ডিজিজ হচ্ছে, হ্যাঁ, ডিজার্টিয়া থাকবে, অবজেক্টিভ সেন্সিটিভ না। মোটর নিউরন ডিজিজ এখানে অবজেক্টিভ, এটা তো অবজেক্টিভ এবং সেন্সিটিভ সেটা আমরা পাবো না, এটা হচ্ছে ইউরিনারি ইনকন্টিনিউস, ইউরিনারি ইনকন্টিনিউস, এখানে ইউরিনারি ইনকন্টিনিউস, ইউরিনারি ব্লাডার ইনফরমেশন সাধারণত হয় না, ঠিক আছে। আচ্ছা, ফ্যাব্রিকুলেশন, হ্যাঁ, মোটর নিউরন ফ্যাব্রিকুলেশন হতে পারে, ঠিক আছে। কগনিটিভ ইম্পারমেন্ট, কগনিটিভ ইম্পারমেন্ট এটা থাকতে পারে, ঠিক আছে। কগনিটিভ ইম্পারমেন্ট থাকতে পারে। আচ্ছা, তাহলে আমাদের হচ্ছে এইটি ই হচ্ছে টু, বি এবং সি পাস, কারণ অবজেক্টিভ সেন্সিটিভ থাকে না। আর ইউরিনারি ইনকন্টিনিউস না, ইউরিনারি ইনকন্টিনিউস হবে না। আচ্ছা, তার এখান থেকে ক্লিনিক্যাল ফিচার মোটর নিউরন ডিজিজের মধ্যে দেখেন অস্টিয়ান ফ্যাসিকুলেশন, ঠিক আছে। তারপরে হচ্ছে নো অবজেক্টিভ সেন্সরি লস, ঠিক আছে, এটা। তারপর হচ্ছে এভিডেন্স অফ কগনিটিভ ইমপ্রুভমেন্ট হবে, ঠিক আছে। আচ্ছা, এটা তারপর যে ডিজার্থিয়া, এটা আমাদের ডিজার্থিয়া হতে পারে, ঠিক আছে। আচ্ছা,
আচ্ছা, পরবর্তী কোশ্চেন আসি আমরা, ডিজেনারেটিভ কজেস, ডিজিজ কজিং বালবার পলসি। বালবার পলসিতে আমরা অনেকগুলো কজ আছে, এই কজগুলো ভাগ করে দেওয়া আছে। ভাস্কুলার কজ হতে পারে, জেনেটিক কজ হতে পারে, ডিজেনারেটিভ কজ হতে পারে, ইনফ্লামেটরি কজ হতে পারে, ঠিক আছে। আচ্ছা, এর মধ্যে ডিজেনারেটিভ কজ গুলো, ডিজেনারেটিভ কজ আমাদের মনে রেখেছে দুটা, বালবার পলসির মধ্যে দুটা, একটা হচ্ছে মোটর নিউরন ডিজিজ, একটা সিলিঙ্গোভালভিয়া। মোটর নিউরন ডিজিজ আর একটা হচ্ছে সিলিঙ্গোভালভিয়া, এই দুটো হচ্ছে আমাদের, এই দুটো হচ্ছে আমাদের ডিজেনারেটিভ কজ। মনে করছে মোটর নিউরন ডিজিজটা কিন্তু ডিজেনারেটিভ কজ অফ সিউডোভালো পলসি, তো কিন্তু ডিজেনারেটিভ কজ হচ্ছে মোটর নিউরন ডিজিজ। এর মধ্যে মিডুলারি ইনফেকশন বোঝা যাচ্ছে, এটা হচ্ছে ভাস্কুলার কজ, ঠিক আছে। তারপর হচ্ছে মাইস্থেনিয়া গ্রাভিস, জিভিএস, মাইস্থেনিয়া গ্রাভিস, এটা হচ্ছে ইনফ্লামেটরি অথবা ইনফেক্টিভ কজ, ঠিক আছে। তাহলে এই দুটো কজ, কিন্তু এখানে এই পাঁচটা জিনিসই কিন্তু আমাদের বাংলা কজে পড়বে, বাট যেহেতু এটা ডিজেনারেটিভ কজ আছে, এর জন্য আমাদের মোটর নিউরন ডিজিজ সিঙ্গল এই দুটো হবে। তো একটু হচ্ছে আমাদের বি এবং ডি। আচ্ছা, তাহলে দেখেন যে যেটা যে মিডল ইনফেকশন, ভাস্কুলার কজ, মাইক্রোনিয়াল ডিজিজ, ইনভলভ ডিজেনারেটিভ কজ, মাইসথেনিয়া, জিভিএস, পলিমাইলিটিস, লাইম ভাস্কুলার, সবগুলো হচ্ছে আমাদের কি ইনফ্লামেটরি কজ। তাহলে সিটোভালভের মধ্যে মাল্টিপল স্ক্লেরোসিস, সেরেব্রাল ভাস্কুলারিটিস হতে পারে, আর ডিজেনারেটিভ মধ্যে হচ্ছে মোটর নিউরন ডিজিজ। নেক্সট কোশ্চেন আছে আমরা, কমন ফিচার্স অফ মাল্টিপল স্ক্লেরোসিস। মাল্টিপল স্ক্লেরোসিস কমন ফিচার্স কি কি? আচ্ছা, তাহলে এখানে দেখবেন যে মাল্টিপল স্ক্লেরোসিস কমন ফিচার, এটা একটা আমাদের 24 এডিশনে একটা নতুন অ্যাড করছে, ঠিক আছে, এই বক্সটা। এখানে অপটিক নিউরাইটিস, এটা ট্রু অপটিক নিউরাইটিস হয়। এখানে কমন প্রেজেন্টেশন মধ্যে 4টা দেওয়া আছে, একটা হচ্ছে অপটিক নিউরাইটিস, ট্রান্সভার্স মাইলাইটিস, তারপর হচ্ছে ব্রেনস্টেম সিনড্রোম, সেরেব্রাল অপটিক নিউরাইটিস, ট্রান্সভার্স মাইলাইটিস, ব্রেনস্টেম সিনড্রোম, আর হচ্ছে সেরেব্রাল সিনড্রোম, ব্রেনস্টেম এবং সেরেব্রাল সিনড্রোম। তাহলে এখানে আমরা কি কি পাইছি? অপটিক নিউরাইটিস পাইছি, এখানে ট্রু, ঠিক আছে। ট্রান্সভার্স মাইলাইটিস নাই, এখানে আছে অ্যাকুট ব্রেনস্টেম সিনড্রোম, এটা ট্রু। তাহলে আমাদের দেখেন, আর এখানে সেরেব্রাল সিনড্রোমের কথা বলা নেই, তাহলে এখানে আমাদের অ্যান্সার হবে এ এবং ডি হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। বাকি তিনটা হচ্ছে ফলস। দেখেন কমন ফিচার্স, তাহলে কমন ফিচার্স দেন যে অপটিক নিউরাইটিস, ট্রান্সভার্স মাইলাইটিস, ব্রেনস্টেম সিনড্রোম, আর সেরেব্রাল সিনড্রোম, ঠিক আছে। এই চারটা হচ্ছে আমাদের কমন প্রেজেন্টেশন। ওকে, পরবর্তী কোশ্চেন আসি আমরা, রিগার্ডিং হেডেক সিনড্রোম হুইচ অফ দ্য ফলোইং আর ট্রু। তাহলে হেডেক সিনড্রোম মধ্যে কোনটা ট্রু? আচ্ছা, টেনশন টাইপ হেডেক ইজ দ্য মোস্ট কমন টাইপ অফ হেডেক। না, আমরা মোস্ট কমন টাইপ অফ হেডেক কোনটা? টেনশন টাইপ হেডেক, এটা হচ্ছে আমাদের ট্রু, ঠিক আছে। আচ্ছা, তো ক্লাস্টার হেডেক, ক্লাস্টার হেডেক হচ্ছে ইউনিল্যাটারাল ল্যান্সিলেটিং পেন। ক্লাস্টার হেডেক, ক্লাস্টার হেডেক ল্যান্সিলেটিং পেন, যখন বলবো যে ল্যান্সিলেটিং মানে মনে হচ্ছে পিন দিয়ে দেওয়া আছে, এরকম যদি পেনের কথা বলে, সেটা হচ্ছে আমাদের ট্রাইজেমিনাল নিউরোলজির ক্ষেত্রে যাবে, ঠিক আছে। ল্যান্সিলেটিং পেন হচ্ছে ট্রাইজেমিনাল নিউরোলজি। আর ক্লাস্টার হেডেকটা কি হয়? আপনার একটা চোখ, পেশেন্টটা মেইন কথা হলো তার চোখের চারদিকে ব্যথা, চোখের চারদিকে ব্যথা হচ্ছে, সেটা টিয়ারিং এর মতো একটা টিয়ারিং হতে পারে, ঠিক আছে। চোখের চারদিকে ব্যথা বলে সেটা হচ্ছে আমাদের ক্লাস্টার হেডেক। আর যদি বলে ট্রাইজেমিনাল কি, ট্রাইজেমিনাল ডিস্ট্রিবিউশন হচ্ছে, যেমন ট্রাইজেমিনাল কি আমাদের তিনটা ভাবে, ফলে যে কোনো একটা সাইডে আপনি হয়, যে কোনো একটা সাইডে এই জায়গাটা পুরোটা আপনার কি হবে, একটা লেন্সিটি মানে পিন আলাদা হচ্ছে, সেরকম আমাদের একটা পিন হবে, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে ট্রাইজেমিনাল নিউরোলজি অটোনমিক ফিচার্স প্রেজেন্ট, না অটোনমিক ফিচার্স থাকবে আমাদের কাছে ক্লাস্টার হেডেক, ক্লাস্টার হেডেক আমাদের ইয়ে থাকবে, অটোনমিক ফিচার থাকবে। ক্রনিক paroxysmal hemicrania রেসপন্স ইন্ডোমিনেশন, এটা ট্রু। ক্রনিক paroxysmal hemicrania ইন্ডোমিনেশন রেসপন্স করে। মাইগ্রেন হেডেক ফেস অ্যাসোসিয়েটেড উইথ ভেসোকনস্ট্রিকশন অফ দ্য এক্সট্রিম ভেসলস, না এটা ভেসোকনস্ট্রিকশন হয় না, এখানে হবে ভেসো ডাইলেশন। তাহলে মাইগ্রেন হেডেক ফেস অ্যাসোসিয়েটেড উইথ ভেসো ডাইলেশন অফ দ্য এক্সট্রাক্রেনিয়াল ভাসেল। আচ্ছা, এখানে আপনার একটু ইয়েটা ঠিক করেন, ডি নাম্বার ঠিক করেন, ডি নাম্বারটা ট্রু হবে। তাহলে এ এবং ডি হচ্ছে ট্রু, ঠিক আছে, এ এবং ডি হচ্ছে ট্রু, বাকি বি সি ই হচ্ছে ফলস। আচ্ছা, দেখেন এই যে যেটা কোনিক paroxysmal hemicrania ইউনিলেটারাল মুভমেন্ট, ইজিলি মুভমেন্ট রেসপন্স টু ইন্ডোমেটাসিন, ঠিক আছে। তাহলে ওটা আমাদের ট্রু হবে, ওটা একটু কারেক্ট করে নিন। আচ্ছা, তাহলে ক্লাস্টার হেডেক ইউজুয়ালি মেন সেভার এজ এ ক্লাস্টার ইমিউলেটর উইথ টোসিস টিয়ারিং কনজেন্টিভাল ইনজেকশন ইমিউলেটর নেজার কনজেশনও থাকতে পারে। ওকে, নেক্সট কোশ্চেন, কমপ্লিকেশনস অফ স্ট্রোক। স্ট্রোকের কমপ্লিকেশন কি? স্ট্রোকের পেশেন্ট দেখেন, স্ট্রোকের পেশেন্ট যখন আসে ওয়ার্ডে, সে কিন্তু বেড বাউন্ড হয়ে থাকে। যখন একটা পেশেন্ট বেড বাউন্ড থাকবে, তখন তার কি কি সমস্যাগুলো হতে পারে? এটা হচ্ছে দেখবেন ডিভিটি, হ্যাঁ, তার পান মোবিলিটি হচ্ছে না, যেমন ডিফারেন্স থ্রম্বোসিস হতে পারে, ডায়রিয়া, ডায়রিয়া হবে না, এখানে কনস্টিপেশন হয়, ঠিক আছে। পেনফুল ছিল, হ্যাঁ, যে শুয়ে আছে তার শোল্ডারটা পেনফুল হতে পারে, ঠিক আছে। ডিপ্রেশন, ডিপ্রেশন বা অ্যাংজাইটি হতে পারে, ঠিক আছে। আর ফ্যাসিকুলেশন, ফ্যাসিকুলেশন মাসেলটা স্পাস্টিসিটি হয়, মাসেল স্পাস্টিসিটি হয়। তাহলে আমাদের এখানে অ্যান্সার হবে এ, সি, ডি হচ্ছে ট্রু, সি এবং ই হচ্ছে ফলস। আচ্ছা,
তাহলে কমপ্লিকেশনের মধ্যে দেখেন যে ডিপ্রেশন এন্ড অ্যাংজাইটি হতে পারে, ঠিক আছে, পেইনফুল শোল্ডার, চেস্ট ইনফেকশন, যদি পেশেন্ট এখানে যেমন অ্যাসপিরেশন নিউমোনিয়া হয়ে যেতে পারে, ঠিক আছে, চেস্ট ইনফেকশন হয়ে পেশেন্টটা অ্যাসপিরেশন নিউমোনিয়া হয়ে যায়। এটা একটা কমন একটা কমপ্লিকেশন, যেটা আপনারা ওয়ার্ল্ড করলে দেখতে পাবেন যে অ্যাসপিরেশন নিউমোনিয়া হয়ে কিন্তু পেশেন্ট গুলো বেশিরভাগ মারা যায়। স্ট্রোক পেশেন্ট গুলো কনস্টিপেশন হবে, ইউরিডিআই মানে ইনফেকশন হয়ে যেতে পারে, প্রেশার শর্ট যে অনেকক্ষণ ধরে যখন শুয়ে থাকবে দেখবেন, এই জন্য আমরা পেশেন্টকে আমরা বলি 2 ঘন্টা পর পোস্টার চেঞ্জ করতে বলি না, হচ্ছে যে প্রেশার শর্ট হয়ে যেতে পারে। ডিভিটি হবে, ডিভিডি ডিভিডি হয়ে কিন্তু পালমোনারি ইমোলিজম হয়ে যেতে পারে, আর স্পেসিফিক কন্ট্রাক্টর হবে। ওকে, এবার আমরা এসবি তে চলে আসছি আমরা, যে 33 ইয়ার ওল্ড ম্যান কমপ্লেন্স অফ ডাবল ভিশন while is looking forward। যখন পেশেন্টটা সামনে দিকে তাকাবে তখন রাইট আই টার্নস ডাউনওয়ার্ডস এন্ড আউটওয়ার্ডস, অ্যাটেম্পটিং টু লুক টু দ্য পেশেন্টস লেফট। আচ্ছা, বলছে যে পেশেন্টটাকে যখন একটা পেশেন্ট তার রাইট আইটা ডাউনওয়ার্ডস এবং আউটওয়ার্ডস হয়ে যাচ্ছে, ঠিক আছে, দ্য পেশেন্ট ইজ আনএবল টু অ্যাডাপ্ট দ্য রাইট আই, পেশেন্টটা রাইট আইটাকে অ্যাবডাক্ট করতে পারে। অ্যাবডাক্ট করতে আপনি যদি বাম দিকে নিয়ে যেতে চান তাহলে রাইট আইটা সে বাম দিকে নিয়ে যেতে পারে না, ঠিক আছে। adapt the right eye, what is the most likely underlying problem। আচ্ছা, এখানে দেখেন যে পেশেন্টটা ডাউনওয়ার্ডস আউটওয়ার্ডস এন্ড ডাউনওয়ার্ডস। আচ্ছা, আমরা জানি যে কোন নার্ভটা সাপ্লাই দেয়। আমরা জানি যে ক্রেনিয়াল নার্ভ 3টা, মানে কি কি, ক্রেনিয়াল 3 4 6, 3 4 6 কি করে, 3 4 6 ক্রেনিয়াল আমাদের আইবল সাপ্লাই দেয়, আই মাসল বলতে সাপ্লাই দেয়, ঠিক আছে। আচ্ছা, এর মধ্যে থার্ড নার্ভ আছে, ঠিক আছে। থার্ড নার্ভে যেটা হয়, সে কিন্তু আপনার আগে আমরা পরেরটাতে আসে ফোর্থ। ফোর্থটা কি হয়, ফোর্থ হচ্ছে আমরা জানি SO4 LR6। SO4 ফোর্থ হচ্ছে সুপ্রা অবলিকে সাপ্লাই দিবে, আর LR6 ল্যাটারাল লেকটাস সাপ্লাই দিবে হচ্ছে 6 নম্বর, আর বাকি অন্যগুলো সাপ্লাই দিবে হচ্ছে আমাদের আর থার্ড নার্ভ আছে। এখন পেশেন্টটা যখন থার্ড নার্ভ আছে হলো, তার মানে কি তখন তার ফোর্থ ফোর্থ এবং 6 এই তিনটাকে আপার হ্যান্ড নেবে, আপার হ্যান্ড নেবে, তখন পেশেন্টের কি হবে, পেশেন্টের যেহেতু ল্যাটারাল LR6 মানে 6 নার্ভটা আমাদের ল্যাটারাল সাপ্লাই দিচ্ছে, আইবলটাকে ল্যাটারালি টেনে দেবে, ঠিক আছে। আর যেহেতু আর LR4 মানে হচ্ছে আমাদের সুপ্র অবলিক আমাদের সাপ্লাই দিচ্ছে, কোনটা সুপ্র অবলিক আমাদের ফোর্থ নার্ভ বা টকলিয়ার নার্ভ, ঠিক আছে, টকলিয়ার নার্ভ। এর জন্য কি হচ্ছে আমাদের মানে ফোর্থ নার্ভ সাপ্লাই দিচ্ছে, এই জন্য আমাদের ইয়ে হবে, আইটা আমাদের ডাউন হয়, যেহেতু আমাদের ল্যাটার লেকচারটা ঠিক থাকতেছে, সুপ্র অবলিকটা ঠিক থাকছে, সুপ্র অবলিকটা কি করে আইবলটাকে ডাউনওয়ার্ডস নিয়ে যায়, আর ল্যাটার আইবলটাকে কি করে আউটওয়ার্ডস নিয়ে যায়। এই জন্য আমাদের পেশেন্টের যখন থার্ড নার্ভ পালস হবে তখন কিন্তু তার আইটা ডাউনওয়ার্ডস এবং আউটওয়ার্ড হবে। আবার যেহেতু থার্ড নার্ভ পালসে এই জন্য পেশেন্টের মিডিয়াল একটা কাজ করতেছে না, এই জন্য সেই পেশেন্টটাকে বাম দিকে নিয়ে যেতে, রাইট আইটা বাম দিকে নিয়ে যেতে পারবে না, ঠিক আছে, মানে একেবারে মিডিয়াল নিয়ে যেতে পারবে না, ঠিক আছে, তার মিডিয়াল একটা হচ্ছে প্যারালাইসিস হচ্ছে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের পেশেন্টটা যেহেতু এখানে বলছে যে তার রাইট আইয়ের সমস্যা, ডাউন আউটওয়ার্ডস হচ্ছে, এই জন্য আমাদের এটা হবে রাইট থার্ড নার্ভ পালসে বা রাইট থার্ড নার্ভ পালসে। আচ্ছা আচ্ছা, সি, তাহলে এখানে যদি আমরা একটু দেখি, তাহলে দেখেন যে রাইট থার্ড নার্ভ পালসে যখন হচ্ছে, যখন পেশেন্টের নর্মাল প্রাইমারি পজিশন ডাউন এবং আউট হবে, যদি রাইট আই বলি তার ডাউন এবং আউট হবে। যেমন আমরা যখন আমরা ল্যাটারে তাকাবো তখন মনে হবে না, তখন কিন্তু পেশেন্টের চোখটা ওইভাবে আমরা বুঝতে পারবো না, কিন্তু এখানে পিউপিলটা আমরা ডায়ালেটেড এবং টোসিস পাবো, ঠিক আছে, ডায়ালেটেড এবং টোসিস পাবো, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এখন যদি আমরা চোখটাকে যদি আমরা বাম দিকে নিয়ে যাই, মানে ল্যাটারালি বাম দিকে বা বাম দিকে যদি নিয়ে যায়, তখন কি পেশেন্টটা কিন্তু এই চোখটাকে কিন্তু ইয়ার দিকে নিয়ে যেতে পারবে না, অ্যাডাপ্ট করতে পারবে না, অ্যাডাপ্ট করতে না পারার কারণে এটা কর্নারে থেকে যাবে। কিন্তু দেখেন লেফট রাইট ঠিক লেফট রাইট বাম দিকে চলে যাচ্ছে, ল্যাটারে চলে যাচ্ছে, ঠিক আছে। চলে যাওয়ার কারণে দেখেন স্ক্রিনটা কিন্তু আরো ওয়ার্স হয়ে যাচ্ছে, আরো খারাপ হয়ে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, আর ফুট না পালছে যখন কি হবে, নর্মালি কোনো স্কুল হবে না, আর ফুট নামের কাজটাকেই কোনো হচ্ছে নিচের দিকে নামায়, ঠিক আছে। এই জন্য আপনি সাধারণত ইয়ার ক্ষেত্রে যখন পেশেন্টটাকে আমরা রাইট নার্ভে যদি বলছি রাইট দিকে তাকালে সাধারণত অতটা প্রবলেম হবে না, কিন্তু যখন এটা আমরা এটা বাম দিকে যেতে বলবো, যেটা এর ইয়াটার সমস্যা, সুপ্র অবলিকটার সমস্যা, অবলিকটার কাজ হচ্ছে আইটাকে নিচের দিকে নিয়ে যাও, ঠিক আছে। আচ্ছা, সেক্ষেত্রে যদি হচ্ছে এটা কাজ করতেছে না, যখন আমরা ল্যাটিন যাই তাহলে এই জিনিসটা আউটওয়ার্ডস উপরের দিকে আপওয়ার্ড চলে যাবে, ঠিক আছে। আচ্ছা, এটা
তাহলে সিক্স না ফার্স্ট এটা সিক্স না ফার্স্ট, এটা আমরা বলি কি ল্যাটারাল রেকটাস সাপ্লাইতে, এই জন্য আমরা চোখটাকে ল্যাটারালি নিয়ে যেতে পারবো না, ঠিক আছে, ল্যাটারালি মিডিয়াল নিয়ে যেতে পারবো, ল্যাটারালি নিয়ে যেতে পারবো না, ঠিক আছে। ওকে, তাহলে আমরা এই জিনিসটা ভালো করে বুঝে পড়বেন। ওকে, আমরা 27 কোশ্চেন আসি আমরা। এ 60-year-old ফিমেল প্রেজেন্টস উইথ ট্রেমর, পেশেন্টের ট্রেমর আছে, who is one of the following feature would suggest a diagnosis of essential tremor as a Parkinson disease। তাহলে এখানে বিষয়গুলো দেওয়া আছে, এর মধ্যে essential tremor-এর ফিচার কোনটা মেনলি। তাহলে পেশেন্টের ট্রেমর যদি হাই ফ্রিকোয়েন্সি লো অ্যাম্পলিটিউড, এটা হচ্ছে আমাদের এসেনশিয়াল ট্রেমরে দেখবেন যে ট্রেমরটা হাই ফ্রিকোয়েন্সি হবে এবং লো অ্যাম্পলিটিউড হবে, কিন্তু পার্কিনসন ডিজিজে আমাদের যেটা হয় লো অ্যাম্পলিটিউড লো ফ্রিকোয়েন্সি বা অ্যাম্পলিটিউড হচ্ছে মডারেট, তাহলে হাই ফ্রিকোয়েন্সি লো অ্যাম্পলিটিউড এটা হচ্ছে এসেনশিয়াল ট্রেমর ক্ষেত্রে। আর পার্কিনসন ডিজিজের ক্ষেত্রে আমার ফ্রিকোয়েন্সি দেওয়া হবে লো এবং অ্যাম্পলিটিউড হবে মডারেট। আচ্ছা, ইউনিল্যাটারাল আর অ্যাসিমেট্রি, এটা পার্কিনসনের ক্ষেত্রে ইউনিল্যাটারাল এবং অ্যাসিমেট্রিক্যাল হয়, ঠিক আছে। আচ্ছা, আর এসেনশিয়াল ক্ষেত্রে সাধারণত বাইল্যাটারাল হয়, এসেনশিয়াল ক্ষেত্রে বাইল্যাটারালি হয়, ঠিক আছে। আচ্ছা, ট্রেমর ইজ ওয়ার্স ফর অ্যালকোহল, আচ্ছা অ্যালকোহল এটা না, এটা হয় না। আচ্ছা, এটা মনে রাখবেন যে ফিজিওলজিক্যাল ট্রেমর যেটা বলি আমরা, সরি এটা আমরা এসেনশিয়াল ট্রেমরটা হচ্ছে যে আমরা অ্যালকোহল খেলে ভালো হয়, হ্যাঁ এটা একটা খুব ভালো একটা ফিচার মনে রাখবেন যে ট্রেমর কোন একটা ট্রেমর আছে, ট্রেমর যদি পেশেন্টের যদি অ্যালকোহল ফিল ভালো হয়, সেটা হচ্ছে এসেনশিয়াল ট্রেমর মনে রাখবেন যে অ্যালকোহলের রেসপন্স করে, ঠিক আছে। আচ্ছা, রেস্টিং ট্রেমর হচ্ছে পার্কিনসনের ফিচার। আর ইনহ্যান্স বাই অ্যাংজাইটি ইমোশন এন্ড ড্রাগস, এনহ্যান্স অ্যাংজাইটি ইমোশন ড্রাগস এটা হচ্ছে ফিজিওলজিক্যাল ট্রেমর সাথে সম্পর্কযুক্ত। তাহলে এখানে আমাদের হাই ফ্রিকোয়েন্সি টেম্পারেচার এটা হচ্ছে ট্রু। দেখেন যে ফিজিওলজিক্যাল রেন হবে অ্যাংজাইটি ইমোশন ড্রাগস টক্সিস, এসেনশিয়াল ট্রেমর হচ্ছে হাই ফ্রিকোয়েন্সি এন্ড লো অ্যাম্পলিটিউড, আর পার্কিনসন হচ্ছে লো ফ্রিকোয়েন্সি আর হচ্ছে মডারেট অ্যাম্পলিটিউড, আর এসেনশিয়াল ট্রেমর হচ্ছে রেসপন্স টু 50 টু অ্যালকোহল, ঠিক আছে, এটা একটু মনে রাখবেন। Okay, this question আসি আমরা। A 35 years old female has been referred to a tertiary level hospital for his meningism in Upazila Health Complex. And immediate একটা আমরা এলপি করলাম and sent for laboratory investigation. It revealed colors cloudy, WBC 2000, mole polymers, গ্লুকোজ 30 মিলিগ্রাম, মানে গ্লুকোজ কমে গেছে, প্রোটিন 200 মিলিগ্রাম, মানে প্রোটিন বেড়ে গেছে। মেনশন ইওর মোস্ট প্রবাবল ডায়াগনোস, দেখেন এখানে পেশেন্টটার কালার হচ্ছে ক্লাউডি, ডাব্লিউবিসি বেড়ে গেছে এবং মোস্ট হচ্ছে পলিমর, তারপর গ্লুকোজটা কমে গেছে, প্রোটিন বেড়ে গেছে, এগুলো সবগুলো আমাদের অ্যাকুট ব্যাকটেরিয়াল মেনিনজাইটিস হয়, ঠিক আছে। অ্যান্সারটা হলো অ্যাকুট ব্যাকটেরিয়াল মেনিনজাইটিস। ওকে, দেখেন অ্যাকুট ব্যাকটেরিয়াল মেনিনজাইটিসের ক্ষেত্রে কিন্তু আমাদের যেটা হচ্ছে ক্লাউডি নর্মাল হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট 1000 থেকে 5000 ফিল করে হচ্ছে পলিমাপ, আর এর মধ্যে কিন্তু পলিমাপ কথা বলা আছে প্রায় 2000। আচ্ছা ঠিক আছে, এখন যার ভাইরাল মেনিনজাইটিস ক্ষেত্রে কি ভাইরাল মেনিনজাইটিস মনে করেন যে প্রোটিন সব নর্মালও থাকে বা ইনক্রিজ, গ্লুকোজ নর্মাল থাকে, প্রোটিনটা নর্মাল অথবা ইনক্রিজ থাকে, ঠিক আছে। ফার্স্ট অফ অল প্রিডমিনেন্ট লিম্ফোসাইট থাকে, পলিমার করলে মনে করেন যে ব্যাকটেরিয়াল মেনিনজাইটিস, আর লিম্ফোসাইট গুলো অন্যান্য লিম্ফোসাইট থাকে ভাইরাল মেনিনজাইটিস, তারপর হচ্ছে টিউবার মেনিনজাইটিস, মেনিনজাইটিস, এগুলো কিন্তু আমাদের লিম্ফোসাইট গুলো থাকে। এর মধ্যে 10 থেকে 2000 থাকে ভাইরালের ক্ষেত্রে, টিউবার তেমন একটু কম থাকে, 20 থেকে 200। আর ইয়াতে আরো বেশি থাকতে পারে, টিউবারকুলোসিসে 50 থেকে 5000, 50 থেকে 5000। আচ্ছা, a 18 years old female complains of progressive tinnitus numbness starting in both feet but now including both upper limb, ঠিক আছে, more marked proximally than distally, ঠিক আছে। Okay. এখন neurological examination reveals mildly reduced sensation in arms and legs and mild weakness with reduced reflexes. If this was 14 days but normal Hertz count, what is the most likely location of lesion answer? দেখেন পেশেন্টের কথা হচ্ছে প্রোগ্রেসিভ নামনেস, যেটা পেশেন্ট থেকে এটাকে অ্যাসেন্ডিং প্যারালাইসিস হচ্ছে, মানে পেশেন্টটা প্রথমে ফিট ইনভলভ করছে, তারপর তার আর্ম ইনভলভ হচ্ছে এবং এটা প্রোগ্রেসিভলি হচ্ছে মোরমাপ। এসবি ক্ষেত্রে আপনারা যে কাজটা করবেন, এসবি এটা কোশ্চেনটা অন্তত 2-3 বার করবেন, পরে এর মেইন পয়েন্টগুলো করার চেষ্টা করবেন। দেখবেন এখানে বলছি যে তার পেশেন্টটার উইকনেসটা শুরু হচ্ছে কিন্তু লোয়ার লিম্ব থেকে, আচ্ছা ঠিক আছে, লোয়ার লিম্ব থেকে শুরু হয়ে তার আপার দিক আছে। তারপর যখন আমরা পেশেন্টটাকে রিফ্রেশ হচ্ছে, রিফ্রেশ করা হচ্ছে রিডিউস হয়ে গেছে, তার মানে একটা লোয়ার মতো নিউরন মতো রিলেশনের মতো হয়ে গেছে টিচার, ঠিক আছে। আচ্ছা, তারপরে সিএসএ বেশি দেখেন, সিএসএ হচ্ছে প্রোটিন বেশি আমার পার্সিফার। আমি একটা জিনিস যে অ্যালবুমিন সাইটোলজিক্যাল ডিসোসিয়েশন নামে একটা জিনিস জানি, যেখানে অ্যালবুমিন কাউন্টটা বেশি, মানে প্রোটিনটা বেশি কিন্তু সেল কাউন্টটা নরমাল থাকে, ঠিক আছে। এটাকে আমরা বলি অ্যালবুমিনো সাইটোলজিক্যাল ডিসোসিয়েশন। তাহলে খুব সহজে থেকে বোঝা যাচ্ছে যে অ্যালবুমিনো সাইটোলজিক্যাল ডিসোসিয়েশন কোন ডিজিজ পাই, সেটা হচ্ছে আমরা জিভিএস বা গুলিয়ান-বার্গ সিনড্রোম। কথা হচ্ছে গুলিয়ান-বার্গ সিনড্রোমের লোকেশন সাইটের লেশনটা কোথায়, হিডেন ইনভলভ করছে পেরিফেরাল নার্ভ,
গুইলেন-বারি সিনড্রোম মেইন ইনভলভ হচ্ছে পেরিফেরাল নার্ভস। তাহলে আমাদের অ্যান্সারটা হচ্ছে পেরিফেরাল নার্ভস, অ্যান্সার হচ্ছে এ। তাহলে এটা বললাম এর জন্য আপনাকে মেইন পয়েন্টগুলো খুঁজবেন, খুঁজে বের করে ডায়াগনোসিস করবেন। ডায়াগনোসিস যখন আপনার নিশ্চিত হলেন তখন কিন্তু সে অনুযায়ী আপনি ফিচার করে আনসার করবেন। তাহলে এখানে দেখেন গুইলেন-বারি সিনড্রোম ইজ হেটেরোজেনাস গ্রুপ অফ ইমিউনো-মেডিয়েটেড কন্ডিশনস অফ অ্যাকিউট পেরিফেরাল নার্ভ ইনফেকশন। কোন নার্ভ? পেরিফেরাল নার্ভ ইনফেকশন হয়। ওকে, নেক্সট কোশ্চেন আসি আমরা। A 54 years old female has a sudden onset of severe left hemiparesis and left facial weakness. সিটি তার হেমিপ্যারেসিস or facial weakness আছে। সিটি is for brain আমরা পড়লাম 30 minutes of his arrival to the emergency department and this report is normal. Which of the following is discuss the situation? দেখেন একটা পেশেন্টের লেফট সাইডে হেমিপ্যারেসিস নিয়ে আসলো, facial weakness, তার মানে কি পেশেন্টটা স্ট্রোক হয়েছে, ঠিক আছে। আমরা সিটি করলাম, সিটি করে আমরা কোনো চেঞ্জ পেলাম না। আমরা একটা আর্লি সিটি করি সাধারণত এর জন্য যে পেশেন্টটা হেমোরেজিক নাকি ইসকেমিকের জন্য, ঠিক আছে। কারণ আর্লি সিটিতে হেমোরেজিক হলে আর্লি সিটি আমরা চেঞ্জ পাই, ঠিক আছে। হেমোরেজিক আমরা আর্লি সিটি একটা চেঞ্জ পাই। তাহলে আগে আমরা হেমোরেজিকটাকে স্কোর করার জন্য কিন্তু আমরা একটা সিটি করবো, কারণ ইসকেমিক এবং হেমোরেজিক দুটো কিন্তু ট্রিটমেন্ট আলাদা, ঠিক আছে। এই জন্য আমরা আগে সিটি স্ক্যান করে আগে দেখবো যে এটা হেমোরেজিক কিনা। হেমোরেজিক হলে তো ডেফিনেটলি পেয়ে গেলেন, যখন চেঞ্জ পেলেন না এটা ইসকেমিক হওয়ার সম্ভাবনা থাকে যাবে, কারণ ইসকেমিক সার্চটা একটু দেরিতে আসে। তো এখন যদি দেখে যে পেশেন্টে বলছে যে সিটি স্ক্যান রিপোর্টটা আপনি 30 মিনিটের মাথায় করছেন, এর মধ্যে কিন্তু ইসকেমিক কোনো চেঞ্জ পাবেন না, সিটি স্ক্যানটা নর্মাল, ঠিক আছে, আমার হেমোরেজিক চেঞ্জ নাই। এখন যদি নর্মাল থাকে তাহলে এর পরবর্তীতে আপনার কি প্ল্যান হতে পারে? যেহেতু পেশেন্টটা আপনি দেখতেছেন যে সিভিয়ার হেমিপ্যারেসিস লেফট ফেসিয়াল, তার মানে পেশেন্ট স্ট্রোক করছে, যদি সিটি স্ক্যান তাহলে এটা ইসকেমিক স্ট্রোক হওয়ার চান্স সবচেয়ে বেশি। তাহলে আমরা কি করবো, যদি সিটি স্ক্যান নর্মাল পাই তাহলে আমরা ইসকেমিক স্ট্রোক আমরা ডায়াগনোসিস করবো এবং একটা থ্রোম্বোলাইসিস করে ফেলবো, ঠিক আছে, একটা থ্রোম্বোলাইসিস করে ফেলবো। তো আমাদের এখানে অ্যান্সারটা হবে এ, ঠিক আছে, অ্যান্সারটা হবে এ। তাহলে দেখেন it was a normal CT scan does not preclude a diagnosis of ischemic stroke। মানে একটা নর্মাল সিটি স্ক্যান যদি থাকে তাহলে এটা কিন্তু আপনার বলে দিতে পারবে না যে ইসকেমিক স্ট্রোক নাই, which is most likely diagnosis। তাহলে আমরা ইসকেমিক স্ট্রোকটাকে আমরা সাসপেক্ট করে নিব। বিকজ দিস ইজ দ্য কেস, এই জন্য তারপর কি থ্রোম্বোলাইসিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যাকশন। তাহলে আমরা কি প্রথম সিটি স্ক্যান যদি কোনো চেঞ্জ না পাই আর সেটা আমরা কি ইসকেমিক স্ট্রোক ধারণ করে আমরা থ্রোম্বোলাইসিস করবো। যেহেতু পেশেন্টটা ক্লিনিক্যালি আমাকে স্ট্রোকে মনে হচ্ছে এখন তার লেফট সাইডে হেমিপ্যারেসিস আছে, ঠিক আছে। তাহলে আমাদের অ্যান্সারটা হবে ইসকেমিক স্ট্রোক ইজ দ্য likeliest diagnosis, থ্রোম্বোলাইসিস ইজ appropriate। ওকে, সিসস গেট ইজ ফাউন্ড। তাহলে কোথায় সিসস গেট পাওয়া যায়? আমরা জানি সিসস গেট পাওয়া যায় আমরা স্পাস্টিক প্যারাপ্যারাসিস পাবো, আমরা স্পাস্টিক প্যারাপ্যারাসিস হচ্ছে সিসস গেট পাই, অ্যান্সার হচ্ছে ডি। তাহলে সিসস গেট দেখেন স্পাস্টিক প্যারাপ্যারাসিস বা মাল্টিপল স্ক্লেরোসিস ভাস্কুলার ডিজিজ স্পাইনাল কর্ড লিশনস পাবো আমরা। পরবর্তী কোশ্চেন যে আমরা a 48 years old male presents to a with lower limbs paralysis, loss of vision in both eyes, and the patient also have the bowel and bladder complaints. MRI shows long hyperintense lesion within the thoracic spinal cord. Given the likely diagnosis, which antibody will be found? দেখেন একটা পেশেন্টের পেশেন্টের কমপ্লেনটা কি? পেশেন্টের কমপ্লেন হচ্ছে তার লোয়ার লিম্ব উইকনেস আছে, সাথে আই ইনভলভমেন্ট আছে, তাহলে তার ভিশনের সমস্যা আছে, আই ইনভলভমেন্ট আছে, এবং আমরা এমআরআই করে ওর সাথে কি বাউল এন্ড ব্লাডার ইনভলভমেন্ট। তাহলে দেখেন পেশেন্টের লোয়ার লিম্বের সাথে বাউল ব্লাডার ইনভলভমেন্ট, তার মানে পেশেন্টের স্পাইনাল কর্ডে কোনো একটা সমস্যা আছে, ঠিক আছে। তাহলে এটা সাধারণত ট্রান্সভার্স মাইলোমার ফিচার্স এরকম হতে পারে। আবার দেখেন বলা আছে যে পেশেন্ট আবার আইও ইনভলভমেন্ট আছে, তাহলে আইও ইনভলভমেন্ট আছে সাথে এরকম আপনার বাউল ব্লাডার ইনভলভমেন্ট সাথে লোয়ার লিম্ব প্যারালাইসিস আছে, ঠিক আছে। সাথে আবার দেখেন যে এমআরআই যদি দেখে যে লং হাইপার ইন্ডেক্স লেশন, এমআরআই তে আমরা থ্রাসে করলে হাইপার ইন্টেন্স লেশন পাচ্ছি, এটা হচ্ছে লং মানে কয়েকটা অথবা ভার্টিব্রা ইয়া করছে, কয়টা স্পাইনাল কর্ড কয়টা ভার্টিব্রা কি করছে ইনভলভ করছে। তাহলে এরকম যদি আমরা ফিচার পাই তাহলে পেশেন্ট আমরা ডায়াগনোস করবো নিউরোমাইলিটিস অপটিকা, যেহেতু তার ট্রান্সভার্স মাইলিটিস ফিচার প্লাস তার চোখের ফিচার মানে আই ফিচার আছে, তাহলে আমরা এটা ডায়াগনোস হবে নিউরোমাইলিটিস অপটিকা। তাহলে নিউরোমাইলিটিস অপটিকাতে কোন অ্যান্টিবডিটা আমরা পেতে পারি? সেটা হচ্ছে অ্যান্টি-অ্যাক্রোপয়েন্ট 4 অ্যান্টিবডি, অ্যান্টি-অ্যাক্রোপয়েন্ট 4 অ্যান্টিবডি, অ্যান্সার হচ্ছে সি। তাই দেখেন বায়োল্যাটারাল লোয়ার লিম্ব প্যারালাইসিস, এইভাবে তো মনে রাখবেন এই জিনিসটা মাথায় রাখবেন যে এরকম যদি আপনি ফিচার পান যে বায়োল্যাটারাল লোয়ার লিম্ব প্যারালাইসিস, বায়োল্যাটারাল অপটিক নিউরাইটিস প্লাস 3 or more than 3 হাইপার ইন্টেন্স লেশন উইথিন দ্য স্পাইনাল কর্ড ইন এমআরআই, ঠিক আছে, 3 or more than 3, তাহলে আমরা এটা বলবো নিউরোমাইলিটিস অপটিকা, এটা আমরা বলবো নিউরোমাইলিটিস অপটিকা, ঠিক আছে। আচ্ছা, আর এটা কোন চ্যানেলে হয়? এটা 1.4, এই জন্য আমরা এটা একটা অ্যান্টিবডি পাবো। ওকে,
এবার আসে 33 নাম্বার, a 28 years old male presents to you with excessive daytime sleepiness. On this season, he lost his job. On query, he tells that sometimes he sleeps while he is talking to others or eating. What is the likely diagnosis? দেখেন, একটা পেশেন্ট যে কোনো সময় ঘুম, সে জবে গেলেও ঘুমায়, খাইতে গেলেও ঘুমায়, অন্যদের সাথে কথা বলতে গেলেও ঘুমায়। তাহলে এত বেশি ঘুম যে থাকে, এটা হচ্ছে কিসের ফিচার? এটা হচ্ছে আমাদের একটা নার্কোলেপসি। এটা তাহলে মোস্ট প্রবাবল ডায়াগনোসিস হচ্ছে নার্কোলেপসি, ঠিক আছে? আচ্ছা, তাহলে ইয়াং পেশেন্ট উইথ এক্সেসিভ ডেটাম স্লিপনেস, স্লিপ অ্যাটাকস, স্লিপ অ্যাটাকস হোয়াইল ইটিং অর টকিং, তাহলে ওটা আমরা মনে করি নার্কোলেপসি। তাহলে আপনারা নার্কোলেপসির মধ্যে এই জিনিসটা জানলে আপনারা মানে অ্যান্সার করতে পারবেন যে নার্কোলেপসিটা কি, ঠিক আছে? তাহলে আপনি কি করবেন যে নার্কোলেপসি যে ডিভিশনের ইয়াটা আছে সেটা যেমন যে এখানে, আচ্ছা নার্কোলেপসি ওখানে আপনার কি করবেন, ডেভিডসনের যে ইয়াটা আছে মানে যেখানে পড়েছে সেই উপরে সে লিখে রাখবেন যে ইয়াং পেশেন্ট উইথ এক্সেসিভ ডেটাম স্লিপিনেস, স্লিপ অ্যাটাকস while ইটিং আর টকিং ইকুয়াল টু নার্কোলেপসি। তাহলে আপনার কিন্তু ওই পুরো লাইনটা না করে আপনি এটুকু দেখে এটা আপনি ডায়াগনোসিস করতে পারতেছেন, ঠিক আছে? ওকে, নেক্সট কোশ্চেন আসি আমরা। A 62 years old male presents to you with headache and vomiting. Fundoscopy shows swelling of the optic disc. Given the likely diagnosis, which early sign will you find in the fundoscopy? তাহলে একটা পেশেন্ট ফান্ডোস্কোপিতে অপটিক সোলিং পাইছে, তার মানে পেশেন্টের আছে প্যাপিলোডিমা আছে। প্যাপিলোডিমা হলে কিন্তু পেশেন্টের হেডেক ভমিটিং হতে পারে। যেহেতু পেশেন্টের প্যাপিলোডিমা আছে, তাহলে প্যাপিলোডিমাতে আমাদের আর্লি সাইনটা কি? প্যাপিলোডিমাতে আর্লি সাইনটা কি? আর্লি সাইনটা হচ্ছে সেজেশন অফ ভেনাস পালসেশন। আর্লি সাইনটা হচ্ছে সেজেশন অফ ভেনাস পালসেশন। ফান্ডোস্কোপিতে আমরা কিভাবে বলছি ভেনাস পালসেশনটা সেজেশন হয়ে গেছে। আচ্ছা, এই কোশ্চেনটা কিন্তু আমরা নিউরোলজির অন্তর্ভুক্ত, বাট এটা কিন্তু অপথলমোলজিতে আছে, ঠিক আছে? সেখান থেকে কোশ্চেন নেওয়া, যেহেতু আপনার ফিচার গুলো দেখেন নিউরোলজির মতো, যেহেতু প্যাপিলোডেমা এটা নিউরোলজির মধ্যে, এই জন্য তো আপনাদের এই কোশ্চেন। এই জন্য মনে করবেন যে নিউরোলজি থেকে শুধু জাস্ট নিউরোলজি ডিভিশনটুকু করলেই হবে না, এই নিউরোলজি রিলেটেড যদি অ্যাকুট মেডিসিনে কোনো এই টপিক থাকে সেটাও কিন্তু আপনার এই নিউরোলজিতে দিয়ে দিতে পারে। যেমন তারপরে যে অপথলমোলজিতে কিন্তু নিউরোলজি ফিচারটা আছে, এটা কিন্তু এই নিউরোলজি হিসেবে আসতে পারে। এই জন্য এটা পেপলোডেমা, এই জন্য আমরা এখানে কি পাবো? তাহলে সেজেশন অফ ভেনাস পালসেশন। তাহলে অ্যান্সার হচ্ছে এ। তাহলে হেডেক, ভমিটিং প্লাস অপটিক সুইং, তাহলে এটা ডায়াগনোসিস পেপলোডেমা। আর পেপলোডেমাতে কি দ্য আর্লিয়েস্ট সাইন ইজ দ্য সেজেশন অফ ভেনাস পালসেশন সিন অ্যাট দ্য ডিস্ক। এটা আমাদের কিন্তু অপথলমোলজি ইয়াটাতে আছে, ঠিক? অপথলমোলজি লেসনটাতে আছে, তাই আমরা ওইখান থেকে এটা করে নেবেন, ঠিক আছে? আচ্ছা, নেক্সট কোশ্চেন আছে আমরা। A 18 years old boy presents to you left-sided ptosis and diplopia. On examination, pupil size is normal. On query, he tells that his siblings have also some same type of problem. What is the likely diagnosis? তার একটা দেখেন পেশেন্টের যদি ফ্যামিলিয়াল হিস্ট্রি আছে একটা, ঠিক আছে, পিপিল সাইজ তো নর্মাল, পেশেন্টের লেসে টোসিস আছে, ডিপ্লোপিয়া, বাট পিপিল সাইজটা আছে নর্মাল, ঠিক আছে? পেশেন্টের একটা হিস্ট্রি আছে, যদি একটা ফ্যামিলি হিস্ট্রি থাকে তাহলে মনে রাখবেন যে ফ্যামিলি হিস্ট্রি থাকে মনে রাখবেন ক্রনিক প্রোগ্রেসিভ এক্সটার্নাল অপথলমোপ্লেজিয়া হতে পারে। এটা কজ হতে পারে ক্রনিক প্রোগ্রেসিভ এক্সটার্নাল অপথলমোপ্লেজিয়া, অ্যান্সার হবে ই। তাহলে আমরা এই ছকটা দেখবো যে ইউনিলেটারাল প্রসেস, পেশেন্টটা কিন্তু এটা লেফট সাইড হচ্ছে ইউনিলেটারাল প্রসেসের কজ কি কি হতে পারে? তাই ইউনিলেটারাল একটা পেশেন্ট আপনার নিয়ে আসলে প্রসেস নিয়ে, প্রসেস হলে আপনি কি করলেন, একটা চোখে লাইট মারলেন। টোসিস পেশেন্টের টোস নিয়ে আসলো, আপনি চোখে একটু লাইট মারলেন, টর্চ লাইট মারার পরে দেখলেন যে পেশেন্টের পিপলটা বড়, পিপলটা যদি বড় লার্জার পিপল হয়, ইনক্রিজিং অ্যাকোমোডেশন, লার্জার পিপল ইনক্রিজিং, তারপর দেখলেন যে না তার অ্যাকোমোডেশনটা বেড়ে গেছে, তাহলে হর্নার সিনড্রোম, ঠিক আছে? সেটা থেকে হর্নার সিনড্রোম। আচ্ছা, তারপর কি যদি স্মল পিপল হয়, স্মল পিপল নর্মাল পিপল হয়, ক্যাটেগরি নর্মাল পিপল বা ক্যাটেগরি বা উইকনেস, তাহলে আমরা কনসিডার মাস্টেনিয়া গ্রাভিস, ঠিক আছে? মাস্টেনিয়া গ্রাভিস। আচ্ছা, নর্মাল পিপল হলে মাস্টেনিয়া গ্রাভিস। যদি পেশেন্টের ডিপ্লোপিয়া থাকে, ডিপ্লোপিয়ার সাথে নর্মাল পিপল, তাহলে মাস্টেনিয়া
excluded. যদি পেশেন্টের যদি ফ্যাটিকনেস মনে হয় যে মাসকুলিন গ্র্যাভিসের পেশেন্টের যদি পিপল নর্মাল পাইলেন, নর্মাল পিপল পাওয়ার পরে যদি দেখেন যে পেশেন্টটাকে রেসপন্স যে তার ফ্যাটিকনেস আছে কিনা, যদি পেশেন্ট বলে যে না তার ফ্যাটিকনেস আছে উইকনেস তাহলে মাসকুলিন গ্র্যাভিস। আর যদি পেশেন্টের ফ্যাটিকনেস না থাকে তাহলে আমরা মাসকুলিন বাদ দিলাম, বাদ দিয়ে আমরা যদি বলে ফ্যামিলি হিস্ট্রি সেক্ষেত্রে আমাদের আচ্ছা। কনসিডার করবো মাইটোকন্ড্রিয়াটা যেমন সিপিইও, ঠিক আছে, মাইটোকন্ড্রিয়া যেমন সিপিইও। আচ্ছা, এটা এইভাবে তোমার রাখবেন যে কোশ্চেন আসলে আমাকে লাইট মারলাম, লাইট মানে এই 26 যদি লার্জার পিপল একটা হর্ন ডিপ্লোপিয়া পেশেন্টের নর্মাল পিপল থাকে, নর্মাল পিপলের সাথে যদি তার এদের সাথে তো ফ্যাটিকনেস থাকে তাহলে মনে বলারই হবে উচিত নেই। তাহলে এটা হচ্ছে উনি মাস্টার যেভাবে গ্যাভিস। আর যদি বলতেছে তো ফ্যাটিকনেস না থাকে মুখের দিকে তাহলে তাকানো উচিত ফ্যাটিকনেস আমাদের। না থাকে যদি ফ্যামিলি হিস্ট্রি থাকে তাহলে এটা হবে আমাদের সিপিইও। সিপিইও হচ্ছে ক্রনিক প্রোগ্রেসিভ এক্সটার্নাল হ্যাঁ, ও অপথ্যালমোপ্লেজিয়া। যেভাবে বলেছে ওকে, তার next question is from a মানে 54 years old male presents to a with quadriparesis. You find lower limb are exaggerated and fasciculation present. দেখেন পেশেন্টের কিন্তু আপনি কোয়াড্রিপ্যারেসিস আছে, আবার এক্সাজারেটেড মানে আপার মোটর নিউরন সাইন আছে, আবার ফ্যাসিকুলেশন লোয়ার মোটর নিউরন সাইনও আছে। আচ্ছা, আপার লিম্স জাস্ট a diminution wasting of the small muscles of the hand. There is no sensory exit which treatment signify from the survival of the patient. তাদের পেশেন্টের বোথ আপার মোটর নিউরন লিশন সাইন এবং লোয়ার মোটর নিউরন লিশন সাইন আছে, ঠিক আছে। আমাদের মোটর নিউরন ডিজিজটা কিন্তু আমরা 4 ভাগে ভাগ করি, ঠিক আছে। এর মধ্যে কিছু পিওরলি মোটর আপার মোটর নিউরন লিশন থাকে, কিছু লোয়ার মোটর নিউরন থাকে, ঠিক আছে। আচ্ছা, এর মধ্যে যদি পেশেন্টের কোনো আপার মোটর নিউরন লিশন এবং লোয়ার মোটর নিউরন লিশন দুইটা যদি ফিচার থাকে সেক্ষেত্রে আমরা ডায়াগনোসিসটা কিন্তু হয়ে যায় অ্যামাইলোটোপিক ল্যাটারাল স্ক্লেরোসিস, অ্যামাইলোটোপিক ল্যাটারাল স্ক্লেরোসিস। আচ্ছা, সেক্ষেত্রে আমাদের সার্ভাইভাল প্রুভ করার জন্য আমাদের ট্রিটমেন্ট অফ চয়েস হচ্ছে এনআইভি, ট্রিটমেন্ট হচ্ছে এনআইপি, ঠিক আছে, নন ইনভেসিভ ভেন্টিলেশন। তো অ্যান্সার আমাদের সি। তাহলে নন ইনভেসিভ ভেন্টিলেশন সিগনিফিকেন্টলি প্রলং সার্ভাইভাল এন্ড ইমপ্রুভস দ্য মেইনটেন্স কোয়ালিটি অফ দ্য লাইফ ইন পিপল উইথ এএলএস। এএলএস হচ্ছে অ্যামাইলোটোপিক ল্যাটারাল স্ক্লেরোসিস। আচ্ছা, এখানে যদি আমরা নন ডিজিজ আমরা 4 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে প্রোগ্রেসিভ মাসকুলার অ্যাট্রোফি, প্রিডমিনেন্টলি লোয়ার মোটর নিউরন লিশন পাবো, ঠিক আছে, প্রিডমিনেন্ট। তাহলে প্রোগ্রেসিভ মাসকুলার অ্যাট্রোফি প্রিডমিনেন্টলি লোয়ার মোটর নিউরন লিশন, তাহলে লোয়ার মোটর নিউরন লিশন কি হয়, উইকনেস হয়ে ফ্যাসিকুলেশন হবে, তারপর হচ্ছে পেশেন্ট টেন্ডার রিফ্লেক্স গুলো প্রেজেন্ট থাকবে কিন্তু কমে যাবে, ঠিক আছে, ওয়াস্টিং হবে। আবার প্রাইমারি ল্যাটারাল স্ক্লেরোসিস যদি বলে সেটা হচ্ছে পিএলসি, প্রাইমারি ল্যাটারাল স্ক্লেরোসিস। এটা হচ্ছে আমাদের আপার মোটর নিউরন ফিচার পাবো, স্পেসিসিটি লো মোটর নিউরন সাইন কিছু থাকতে পারে, তবে আমরা স্পেসিসিটি পাবো। প্রোগ্রেসিভ বালবার পড়ছি, এখানে পিরামিড ক্রানিয়াল, বালবার এখানে ক্রেনিয়াল নাভি ইনভলভ থাকবে। আর যেমন টাং প্যালেট ফ্যানজে মাসে ইনভলভমেন্ট হবে, তাহলে সেরকম আমরা ফিচার পাবো ওয়াস্টিং ফ্যাসিকুলেশন বা টাং, ঠিক আছে, পিরামিডাল সার্জারি ফিচার। আর যদি মিক্সড লোয়ার মোটর নিউরন এবং আপার মোটর নিউরন দু ধরনের পাই সেটা হবে আমাদের অ্যামাইলোটোপিক ল্যাটারাল স্ক্লেরোসিস। তাহলে এক্ষেত্রে আমরা ওয়াস্টিং, উইকনেস, ফ্যাসিকুলেশন এগুলো পাবো, সাথে স্পেসিফিসিটি, এক্সাজারেটেড রিফ্লেক্সেস, এক্সটেন্সিভ ফান্টা এগুলো আমরা পাবো, ঠিক আছে। তার মানে বোধ যদি আপার মোটর নিউরন এবং লোয়ার মোটর নিউরনের মতো ফিচার পাই সেক্ষেত্রে আমাদের অ্যামাইলোটোপিক ল্যাটারাল স্ক্লেরোসিস। আর এটার জন্য আমাদের ইয়া হচ্ছে প্রলং সার্ভাইভালের জন্য আমরা কি করবো, এনআইভি, নন ইনভেসিভ ভেন্টিলেশন দেবো। হুইচ ওয়ান ইজ দ্য কমনেস্ট প্যারাসাইটিক নিউরোলজিক্যাল ডিজিজ? কমনেস্ট প্যারাসাইটিক নিউরোলজিক্যাল ডিজিজ হচ্ছে আমাদের নিউরোসিস্টিক সার্কোসিস। অ্যান্সার হবে সি। তাহলে নিউরোসিস্টিক সার্কোসিস ইজ দ্য কমনেস্ট প্যারাসাইটিক নিউরোলজিক্যাল ডিজিজ। নেক্সট কোশ্চেন আসি আমরা। A 33 years old female falls from height, presents to breathlessness and paralysis of 4 limbs. On examination, there was sensory levels. On examination, কি বলেন যে sensory loss in all 4 limbs. Why is the site of cord condition? দেখেন স্পিনাল কর্ডে এখানে পেশেন্টটা বলছে পড়ে যাওয়ার পর কি হয়েছে, তার ব্রেথলেসনেস হবে, প্যারালাইসিস অফ 4 limbs, মানে তার আপার লিম্ব লোয়ার লিম্ব পুরোটাই তার প্যারালাইসিস। তাহলে পুরোটা প্যারালাইসিস হচ্ছে, তাহলে অবশ্যই এটা ইয়াটা হবে কি সাইট অফ লিসন তো সার্ভিক্যাল উপর, সার্ভিক্যাল মানে কি C5 এর উপর হবে। যখন এটা C5 এর উপরে লেশন হয় তখন কিন্তু আপনার পুরো 4টা অল ফোর লিম্বস কিন্তু প্যারালাইসিস হয়ে যাচ্ছে, অল ফোর লিম্বস প্যারালাইসিস হয়ে যাবে, ঠিক আছে। এবং C5 যখন হয় সেক্ষেত্রে আমরা যাবো এইভাবে কিছু অল ফোর লিম্বস ইয়ে করবো। আর যেহেতু ওইখান থেকে আবার কি ডায়াফ্রাম সাপ্লাই পাই ফেনিক নাম ওই যখন C5 থেকে আসে সেক্ষেত্রে আমাকে ব্রেথলেস পাবে, সেক্ষেত্রে আমরা কি ব্রেথলেসনেস পাবো। অ্যান্সার হচ্ছে আমাদের এ। আচ্ছা, সায়েন্স অফ স্পেসিফিক সকালে দেখেন সার্ভাইকাল এবং সিগন্যাল হলো আপাতত নিউরন সায়েন্স কনসেপ্ট রিলেশন ইন অল প্রবলেমস কল কিভাবে উপরে রিলেশন হয়। আর ডায়াফ্রাম ইনফ্লুয়েন্সের জন্য যেমন দেখি হাউ সেটা সেটা যারা একজন সিপ্যাপে কি মনে হয় সেক্ষেত্রে আমরা লিঙ্কটা কিন্তু এসসিআর হয়ে যাচ্ছে, কারণ কি আপার লোয়ার মতো নিউরন সায়েন্স এখান থেকে না সেন্স আমরা লোয়ার মতো নিউরন সায়েন্স পাবো, তাই না।
লোয়ার মোটর নিউরন সায়েন্স অ্যান্ড সেগমেন্ট অফ সেন্সিনাস ইন আর্মস। তাহলে আর্মসে কি হবে, আমরা লোয়ার মোটর যেহেতু লেভেলের নিচে, তাই উপর থেকে আমরা লোয়ার মোটর নিউরন পাবো। আর যেহেতু এটা আর ইয়ের ক্ষেত্রে পাবো আমরা আপার মোটর নিউরন, লেগের ক্ষেত্রে পাবো আমরা আপার মোটর নিউরন। যদি উপরে মাস ইয়েটা আপার মতন ইয়ে করে লেগের ক্ষেত্রে ইয়াটা নার্ভ রুট হচ্ছে আর একটু নিচে থাকে, এই জন্য যেহেতু অ্যাবোভ রিলেশন হয়, রিলেশনটা হচ্ছে অ্যাবোভে, এই জন্য আমি কি হচ্ছে ইয়া লেগে আমরা আপার মতন রিলেশন পাবো। তাহলে আমরা সহজে মনে করি যে সিফের থেকে টি ওয়ান যদি রিলেশন হয়, এর মধ্যে রিলেশন হয়, তাহলে আমরা আপার আপার লিঙ্গে পাবো লোয়ার মতন নিউরোনেশন, আর লোয়ার লিঙ্গে পাবো আমরা আপার মতন নিউরোনেশন। আচ্ছা, আর রেসপিরেটরি মাসল উইকনেস পাবো যেহেতু ইন্টারকস্টাল মাসল ইনভলভমেন্টের জন্য। আচ্ছা, thoracic order যদি involvement হয় তাহলে হলো spastic paraplegia with flex level on the trunk, or weakness of the legs, lateral sensation and responsive counter response। তাহলে patient যদি responsive counter response করতে থাকে সেক্ষেত্রে আমরা বলি thoracic order ক্ষেত্রে। আর কর্ডা ইকুইনা যদি হয় আপনার কম্প্রেশন হয়, সেক্ষেত্রে আমরা লেসন পাবো বিলো লোয়ার মতো নিউরন সাইকেল পাবো আমরা ক্ষেত্রে। তাহলে এখানে আনসারটা হচ্ছে আমাদের পাবো C5। Next question is from a 22 years old male presents to a with sudden severe headache and vomiting for 3 hours. His parents claim that the symptoms appeared while he was playing football. On examination, neck rigidity presents. Obviously, part of the CT of brain space is normal. So what will you do the next? একটা পেশেন্টের সাধারণ সেবা হঠাৎ করে নিয়ে সুন্দরভাবে হেডেক এবং ভোমিটিং হয়েছে, এবং তারপর পেশেন্টটা নেকে আমার একদিনের সময় নেক দিয়ে পাইলাম। তাহলে যদি কোনো পেশেন্টে সাধারণ সেবা হেডেক ভোমিটিং থাকে প্লাস নেক রিজিডিটি থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা ডায়াগনোসিসটা সাব অ্যাক্টিভ মোটিভেট করবো। সাব অ্যাক্টিভ যেখানে আমার সিজন আমার দিয়েছে আমাদের ইনভেস্টিগেশন হবে সিএসএল শুরু করবো। ইনভেস্টিগেশন আমরা কিন্তু সিএসএল সাথে আপনার টিউমার সাবসেন্ট আরম্ভ করার জন্য সিএসএল শুরু করবো আমাদের নিয়ে। তাহলে দেখেন যে সাডেন সেভার হেডেক ভমিটিং হয়তো আগে এরকম স্থির থাকে, তাহলে যদি আমরা নেক্সট থাকে তাহলে সাব অ্যাকুয়েট হিমোরেজ হবে। এক্ষেত্রে আমরা একটা ইমার্জেন্সি সিটি করলাম, ইমার্জেন্সি সিটিতে আমরা কিছু পাইলাম না, নেগেটিভ। ঠিক আছে, কম নেগেটিভ পাই, তাহলে আমার এটা সাব অ্যাকুয়েট হিমোরেজের জন্য হতে পারে না হতে পারে। তারপর আমরা এটাকে সিএসএ করবো, সিএসএ করবো সিটি অ্যান্ড সিএসএ করলাম নেগেটিভ সিটি একটু পরে ফোন দিচ্ছি, একটু পরে ফোন দিচ্ছি, একটু পরে ফোন দিচ্ছি। আচ্ছা, a 60 years old male with known case of carcinoma of lung presents to you with muscle weakness, which is more marked in the morning. RNA shows incremental response given the light diagnosis, means one is the cardiac side। তাহলে পেশেন্টের যদি একটা পেশেন্টের কোনো কার্সিনোমা অফ লাং থাকে সাথে মাসেল উইকনেস এবং আরএনএসি ইনক্রিমেন্টাল রেসপন্স, এখানে মোস্ট একটা হচ্ছে ইম্পর্টেন্ট একটা ফিচার হচ্ছে যে আমরা আরএনএস রেসিডিতে ইনক্রিমেন্টাল রেসপন্স পাই। আমাদের ডায়াগনোসিস থেকে আমরা এর আগে পড়ে আসছি যে আরএনএস যদি আমরা ইনক্রিমেন্টাল রেসপন্স পাই তাহলে আমাদের ডায়াগনোস হলো ল্যাম্বার্ট ইটন মাস্টিনের গ্রাভিস। তাহলে সেটা হচ্ছে ল্যাম্বার্ট ইটন, তাহলে আমাদের ডায়াগনোসিস হয়ে গেল পেশেন্ট হচ্ছে ল্যাম্বার্ট ইটন মাস্টিনের গ্রাভিস। তাহলে এর কার্ডিনাল সাইনটা কি? তার মনে করুন যে ল্যাম্বার্ট ইটন মাস্টিনের গ্রাভিস কার্ডিনাল সাইন হচ্ছে অ্যাবসেন্স অফ টেন্ডন ইফেক্ট। অ্যাবসেন্স অফ টেন্ডন ইফেক্ট হচ্ছে কার্ডিনাল সাইন। অ্যান্সার হচ্ছে বি। তাহলে কার্সিনোমা লাং মাসকুলার উইকনেস more marked in morning, but RNA study shows the incremental response, তাহলে আমরা ডায়াগনোসিস হয়ে গেল ল্যাম্বার্ট ইটন মাস্টিনিয়া সিনড্রোম। ঠিক আছে, আচ্ছা, তাহলে ল্যাম্বার্ট ইটন মাস্টিনিয়া সিনড্রোম কি হয়? এখানে আমাদের প্রি সিনাপটিকে ক্যানাবিক সমস্যা হয়, ঠিক আছে, আর মাস্টিনিয়া গ্রাভিস হয় পোস্ট সিনাপটিক, ঠিক আছে, পোস্ট সিনাপটিকের সমস্যা। আচ্ছা, একটা মনে করেন যে একটা এরকম ফিচার দিয়ে আসতে পারে যে ল্যাম্বার্ট ইটন মাস্টিনিয়া গ্রাভিসের পেশেন্ট যে হচ্ছে উইকনেসটা হচ্ছে, এই উইকনেসটা আপনি যখন মাসল যত কন্ট্রাকশন করবেন, কন্ট্রাকশন করতে করতে কিন্তু এই জিনিসটা আপনার উইকনেসটা দিয়ে দেবে, মাসলটা তার টোনটা পেয়ে আসে। এই জিনিস আমরা অনেক সময় ক্লিনিক্যাল সাইডে দিয়ে দিতে পারি যে একটা পেশেন্টের উইকনেস আছে কিন্তু অন্যান্য মাসেলগুলো আমরা কন্ট্রাকশন সে করতেছিল, মাসেলগুলো কন্ট্রাকশন করতে করতে দেখা গেল যে তার উইকনেস মাসেলগুলো আবার টোন ফিরে পাইছে, মানে উইকনেস মাসেলগুলো তার নর্মাল চলে আসলো। তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের ডায়াগনোসিস আমরা এটা মাসলিনিয়া গ্রাভিস হয়ে যাবে। ঠিক আছে, আর মাসলিনিয়া গ্রাভিসের আমাদের যে ফিচারটা থাকতে পারে সেটা হচ্ছে ফ্যাটিক।
এক্স না ফ্যাটিক থাকবে, ঠিক আছে? ফ্যাটিকে একটা ফিচার থাকবে, এটা মনে রাখবেন, এটা মাঝখানে পেশেন্টের চান্স বেশি। ওকে, তাহলে দেখেন কার্ডিনাল ক্লিনিক্যাল সাইন ইজ অ্যাবসেন্স অফ টেন্ডন নিউক্লিয়াস, এটা হচ্ছে ল্যাম্বার্ট মাসকুলার ডিসঅর্ডার। আচ্ছা, a 65 years old man with history of previous MI now is now presented emergency department with left-sided upper limb and facial weakness 3 hours ago. Upon cranial nerve examination, the doctor sees visual field defect in the form of left homonymous infraquadrantenopia. A CT scan was done. Skilled hemorrhagic stroke before thermal therapy is started. The CT will most likely reveal an infarction of বলো। দেখেন এখানে সবচেয়ে একটা ইয়ে হচ্ছে পেশেন্টটা দেখেন the visual field defect in the form of visual field defect এটা পাচ্ছে left homonymous infraquadrantenopia, left homonymous infraquadrantenopia। আমরা তাহলে কিছু আগে বললাম যে PIPS দিয়ে যদি প্যারাইটাল হতো তাহলে প্যারাইটাল PIPS, প্যারাইটাল হলে ইনফিরিয়র হয় আর টেম্পোরাল হলে সুপিরিয়র হয়। যেহেতু এখানে ইনফিরিয়র বলছে তার মানে এটা প্যারাইটাল লোব, এখানে প্যারাইটাল লোব তাহলে অবশ্যই কোন প্যারাইটাল, যেহেতু এখানে বলছে পেশেন্টটার কোন দিকে লেফটে সমস্যা, তাহলে এখানে অ্যান্সার হবে কি, অ্যান্সার হবে হচ্ছে আমাদের রাইট প্যারাইটাল লোব, অ্যান্সার হবে রাইট। যদি পেশেন্টের ফিচারটা হচ্ছে লেফট সমস্যা, তাই পেশেন্টের হচ্ছে রাইট, কারণ আমরা জানি যে ডোমিনেন্ট যেদিকে ছেড়ে, ঠিক আছে? রাইট প্যারাইটাল লোব, অ্যান্সার হবে বি। তাহলে এটা হবে যে এফএস অপোজিট সাইড, তাহলে ফিটস হচ্ছে প্যারাইটাল ইনফিরিয়র, মানে প্যারাইটাল ইনফিরিয়র টেম্পোরাল সুপিরিয়র। এখানে যদি ইনফিরিয়র পর্যায়ে হবে না, তার জন্য এখানে মিশন হচ্ছে আমাদের রাইট প্যারাইটাল লোব। ওকে, তাহলে আমরা নেক্সট কোশ্চেন আসছি। A 70-year-old man is brought to a GP with the complaints of headache, diplopia, visual disturbance. Fundoscopy shows papilledema. CT shows normal ventricle size, but CSF stability levels raised CSF constituent and intracranial pressure 40 centimeter order. What is the likely diagnosis? তাহলে দেখেন একটা কোন একটা পেশেন্টের যদি হেডেক, ডিপ্লোপিয়া, ভিজুয়াল ডিস্টারবেন্স থাকে, ফান্ডোস্কোপিতে আমরা প্যাপিলোডেমা পাচ্ছি, সিটি স্ক্যানে ভেন্ট্রিকল সাইজ যদি কখনো নর্মাল থাকে অথবা ন্যারো থাকে, যেটা আমরা ঠিক বলি, অথবা সিএসএফ স্টাডি যদি আমরা যদি কনস্ট্যান্ট রেজ পাই এবং আরপি যদি মোর দেন 30 পাই, তাহলে তার লাইফি ডায়াগনোসিসে ইডিওপ্যাথিক ইন্ট্রাক্রেনিয়াল হাইপারটেনশন। ওকে, তাহলে আসলে হবে এই। আর যদি নর্মাল প্রেশার হার্টের কথা বলা, সেক্ষেত্রে পেশেন্টের যে ফিচারটা থাকে মনে হবে নর্মাল প্রেশার হার্টের কথা একটা টায়ার থাকে। টায়ারটা কি? টায়ারটা হচ্ছে গ্রেট অ্যাপ্লাক্সিয়া, ডিমেনশিয়া প্লাস ইউরিনারি ইনকন্টিনেন্স। গ্রেট অ্যাপ্লাক্সিয়া, ডিমেনশিয়া প্লাস ইউরিনারি ইনকন্টিনেন্স, ঠিক আছে? আচ্ছা, আর ভন হিপোলিম্বাসিন ডিজিজটাকে, ভন হিপোলিম্বাসিন এটা একটা অটোসোমাল ডমিনেন্ট ডিজিজ। এটা হচ্ছে ক্রোমোসোমাল 3 হয়। প্রবলেমটা হচ্ছে ক্রোমোসোমাল 3 মানে VHS জিন থাকে, সেটাতে মিউটেশন হয়। আর একটা মনে রাখবেন ভন হিপোলিম্বাসিন যে ডিজিজ থাকে এর সাথে আপনার আরো কিছু অ্যাসোসিয়েশন টিউমার থাকে। কি কি? সেটা হতে পারে আপনার কিডনি, অ্যাডেনাল গ্ল্যান্ড, সিএনএস, আই, তারপর এপিডার্মিস, প্যানক্রিয়াস, এগুলোতে হচ্ছে টিউমার থাকতে পারে, ঠিক আছে? তাহলে অটোসোমাল ডমিনেন্ট কোন কোন সমস্যা? ক্রোমোসোম 3 এর সমস্যা, অ্যাসোসিয়েশন থাকবে কিডনি, অ্যাডেনাল গ্ল্যান্ড, সিএনএস, আই, ইনার এয়ার, এপিডার্মিস এবং প্যানক্রিয়াসের সমস্যা থাকবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে আমাদের ডায়াগনোসিস হচ্ছে ইডিওপ্যাথিক ইন্ট্রাক্রেনিয়াল হাইপারটেনশন, অ্যান্সার হচ্ছে এ। তাহলে দেখেন ভন হিপোলিম্বাসিন সিনড্রোম, যেটা আমি বলে আসলাম, এখানে যেটা আসি আমরা এনপিএস বা নর্মাল প্রেশার হাইড্রোকেফালাসিস, কিন্তু গ্রেট অ্যাপ্লাক্সিয়া, ডিমেনশিয়া, ইউরিনারি ইনকন্টিনেন্স। আর আইআইএস কি থাকবে? যে ইডিওপ্যাথিক ইন্ট্রাক্রেনিয়াল হাইপারটেনশন, যে হেডেক, ডিপ্লোপিয়া, ভিজুয়াল ডিস্টারবেন্স, প্যাপিলোডেমা, ঠিক আছে? ইউজুয়ালি 6 না পালসে থাকে, ঠিক আছে? কিন্তু আমরা এর আগে করে আসছি যে ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার বেড়ে গেলে 6 না পালসে থাকে, ঠিক আছে? আচ্ছা, সিটি স্ক্যানে ভেন্ট্রিকলস নর্মাল থাকতে পারে, স্মল থাকতে পারে, স্মলে থাকে সেটা আমরা ফিল্ড ভেন্ট্রিকল বলি। আর কনফার্মেটরি আমরা ডায়াগনোসিস অনেক সময় এখান থেকে আসতে পারে। ইডিওপ্যাথিক ইন্ট্রাক্রেনিয়াল হাইপারটেনশনের কনফার্মেটরি ডায়াগনোসিস কি? কনফার্মেটরি ডায়াগনোসিস হচ্ছে লাম্বার পাংচার, এবং এটাতে লাম্বার পাংচার করলে আমরা সিএসএফ কি হবে? কনস্টিটিউয়েন্ট বের পাবো, প্রেশারটা 30-এর বেশি পাবো, প্রেশার পাবো না 30-এর বেশি। নেক্সট কোশ্চেন হচ্ছে আপনার a 50-year-old man complains about transient vertigo perception while rolling over in the bed. The doctor performed Hall-Pass maneuver, confirmed the diagnosis of BPPV. Which of the following features demonstrated in this maneuver? দেখুন, এটা আমরা বলছি BPPV। BPPV এর ক্ষেত্রে ডায়াগনোসিসের জন্য আমরা করি Hall-Pass maneuver, আর BPPV তে ট্রিটমেন্ট হিসেবে আমরা করি অ্যাপ্লিস ম্যানুভার, ঠিক আছে? অ্যাপ্লিস পোস্টেরিয়র, অ্যাপ্লিস ম্যানুভার। তাহলে ডায়াগনোসিসের ক্ষেত্রে হলপাইক, আর যে ট্রিটমেন্টের ক্ষেত্রে করি আমরা অ্যাপ্লিস ম্যানুভার, ঠিক আছে? তাহলে আবার এই পেশেন্টটাতে আমরা এখানে ডায়াগনোসিস বলে দিচ্ছি,
অনেক পেশেন্টের ক্ষেত্রে এইভাবে কোশ্চেন আসতে পারে যে ট্রানজিয়েন্ট ভার্টাইগো আছে যখন সে বেডে রোলিং ওভার দ্য বেড হচ্ছে, অথবা তার পজিশন চেঞ্জের জন্য তার ভার্টাইগো হচ্ছে। কোনো টিনিটাস নাই, ঠিক আছে, কোনো টিনিটাস নাই কিন্তু ভার্টাইগো হচ্ছে, কোনো হিয়ারিং লস হিস্ট্রি নাই, ঠিক আছে, বাট ভার্টাইগো আছে, পজিশনাল ভার্টাইগো, এবং সাথে হলফ্ল্যাগ ম্যানওভার যদি আমরা পজিটিভ পাই তাহলে সেক্ষেত্রে আমরা মনে করবো এটা ডায়াগনোসিস বিপিপিভি। আচ্ছা, তাহলে হলফ্ল্যাগ ম্যানওভারতে আমরা কি ডেমনস্ট্রেট করি? এখানে আমরা দেখি যে হচ্ছে পেশেন্টের পজিশনাল নিস্টিগমাজি, পেশেন্ট আমরা কি দেখি? পজিশনাল নিস্টিগমাজি। আচ্ছা, হচ্ছে এ। তাহলে ডায়াগনোসিস বিপিভি ক্যান বি কনফার্ম বাই হলফ্ল্যাগ ম্যানওভার আর টু ডেমনস্ট্রেট দ্য পজিশনাল স্টিগমাস ডেমনস্ট্রেট করার জন্য। ওকে, next question is আমরা a 30-year-old man presents with repetitive severe pain in the right part of the face that persists for few seconds during touching even in cold wind. Her beard remained unshaved for this reason. But which drug should be started to reduce the problem of the patient? তাহলে দেখেন পেশেন্টটা হচ্ছে কি পেইন হচ্ছে বলতে রাইট পার্ট অফ দ্য ফেস, মানে একটা ফেসে একটা অংশে রাইট পার্টে তার ফেসে পেইন হচ্ছে, এবং এই পেইনটা কি হয় ঠান্ডা বাতাসে কি হয় তার এক্সাজারেট হয়, এবং পেইনটা এত বেশি যে সে শেভ করতে পারে না, মানে তার শেভ করলে সে একটা ল্যান্সিনেটিং একটা পেইন পায়। তার মানে এখানে আমাদের ডায়াগনোসিসটা হচ্ছে কি ট্রাইজেমিনাল নিউরোলজি। আমাদের দেখতে হচ্ছে ফেসে একটা পাশ একদিকে আর ফেসে একদিকে কি থাকে আমাদের যদি ইনভলভমেন্ট থাকে সেটা হচ্ছে আমার ট্রাইজেমিনাল নিউরোলজি, ঠিক আছে। এবং এটা কারণে এত পেইন হয় যে পেশেন্টটা শেভ করতে চায় না, ঠিক আছে এটা। তাহলে আর ট্রাইজেমিনাল নিউরোলজির ক্ষেত্রে আমাদের ট্রিটমেন্ট অফ চয়েস হচ্ছে ড্রাগ হচ্ছে কার্বামাজিপিন, আমাদের হচ্ছে কার্বামাজিপিন। এর অ্যান্সার হচ্ছে আমাদের সি। দেখেন কার্বামাজিপিন ইজ দ্য ড্রাগ অফ চয়েস টু ট্রিট দ্য ট্রাইজেমিনাল নিউরোলজিয়া। ওকে, তাহলে দেখেন ট্রাইজেমিনাল নিউরোলজি এই ডিস্ট্রিবিউশন অনুযায়ী কিন্তু আমাদের ইয়েগুলো হয়, পেনটা হবে। আর যদি ইয়ে বলে মাইগ্রেন হলে হেডের এক সাইডে হয় ইন্টেন্স পেন ইন এন্ড অ্যারাউন্ড আইস, মাইগ্রেন ওরা নাউসে ধরে লাস্টিং করে ক্লাস থেকে পেন অ্যারাউন্ড আই। যদি কোন এক চোখের চারদিকে যদি টিয়ারিংটা পেন, চোখ যদি আর লাল থাকে তাহলে সেক্ষেত্রে আমি বলবো এটা ক্লাস্টার। Next question is from a 62 years old man with history of myasthenia gravis having admitted with an acute chronic syndrome for 3 days. After admission, his symptoms of myasthenia gravis have become more worse. In particular, he noticed bilateral process, sign of speech, which following recently started medication is mostly active in response. তার একটা পেশেন্ট আগে থেকে myasthenia gravis পেশেন্ট ছিল, হঠাৎ করে তার এটিএস হয়ে গেল, হঠাৎ করে তার myasthenia gravis ফিসগুলো আরো বেশি বেড়ে গেল, ঠিক আছে, বেড়ে গেল। তাহলে সেখানে ডাক, এখন আমাদের মনে পড়ে কোন কোন ডাকের কারণে myasthenia gravisটা অ্যাগ্রাভেটেড হতে পারে। তাহলে এক্সাম্পল একটা myasthenia gravisের মধ্যে মনে রাখবেন কি কিছু কিছু ড্রাগ আছে, কি কি? পেনিসিলামিন, অ্যামিনোগ্লাইকোসাইড, কুইনাইন। পেনিসিলামিন, অ্যামিনোগ্লাইকোসাইড, কুইনাইন। তাহলে এখানে দেখেন যে পেনিসিলামিন, অ্যামিনোগ্লাইকোসাইড, তাহলে এখানে পেনিসিলামিন নাই, কুইনাইন কি আছে আমাদের জেন্টামাইসিন, অ্যামিনোগ্লাইকোসাইড, তাহলে আমাদের অ্যান্সার হবে ই। সেটা হচ্ছে তারা এক্সাজারবেটিং ফ্যাক্টর অফ মাইগ্রেন গ্রাভিস পেনিসিলামিন, অ্যামিনোগ্লাইকোসাইড, কুইনাইন, এই তিনটা ড্রাগ কি করে আমাদের মাইগ্রেন গ্রাভিসকে এক্সাজারবেট করে। তাহলে আমার নেক্সট কোশ্চেন, এ 40 years old man came to you with unilateral progressive hearing loss and tinnitus. He also complains of facial weakness and difficulty in maintaining his balance and walking problem. What is the underlying cause of all these symptoms? তাহলে দেখেন একটা পেশেন্টের যদি ইউনিলেটারাল প্রোগ্রেসিভ হিয়ারিং লস থাকে, মিসলস থাকে, সাথে ফেসিয়াল উইকনেস থাকে, আমাদের ডায়াগনোসিস হয়ে যাবে অ্যাকোস্টিক নিউরোমা। আমরা এখানে পড়ে আসছি, ঠিক আছে, বাচ্চার সিনড্রোম, এটা হেপাটাইটিসের সাথে সম্পর্কযুক্ত, ঠিক আছে। বিপিপিভি পজিশন, বিপিপিভিতে কিন্তু আমাদের টিউমার বা হিয়ারিং লস থাকবে না, ঠিক আছে, আবার কোনো ফেশিয়াল উইকনেস থাকবে না। তো এইখানে আমাদের ডায়াগনোসিস অ্যাকোস্টিক নিউরোমাটা কি? অ্যাকোস্টিক নিউরোমা হচ্ছে বিনিয়ান টিউমার অফ দ্য সোয়ান সেলস অফ দ্য এইট ক্রেনিয়াল নার্ভ। এখানে মনে হচ্ছে এটাকে আমরা সেবল ফ্রন্টাল অ্যাঙ্গেল টিউমার লস্ট বলি। তাহলে বিনিয়ান টিউমার কোন সেল? সোয়ান সেল অফ এইট ক্রেনিয়াল নার্ভে সমস্যা হচ্ছে নিউরোমাতে। এটা অ্যারেস করতে পারে পার্ট অফ নিউরোফাইব্রোসিস টাইপ 2 ফিচার দিয়েও থাকতে পারে। ইউনিলেটারাল প্রোগ্রেসিভ লস প্লাস টিনিটাস, ভার্টিগো, অ্যাটাক্সিয়া বা সেরিব্রাল সাইন, এগুলো হচ্ছে ক্লিনিক্যাল ফিচার। হাইড্রোকেফালাস থাকতে পারে ডিউ টু ডিস্টরশন অফ ফোরভেন্ট্রিকল, ফেশিয়াল উইকনেস থাকবে। অনেক সময় অ্যাকোস্টিক নিউরোমা যদি ইনভেস্টিগেশন অফ চয়েস বলে তাহলে হচ্ছে এমআরআই, আর যদি ট্রিটমেন্ট অফ চয়েস বলে সেটা হচ্ছে আমাদের সার্জারি। আচ্ছা, এই জিনিসটা আমরা লক্ষ্য করি, অনেক সময় যদি পেশেন্টে মিনিয়াস ডিজিজ হলে কি থাকতে পারে? হিয়ারিং লস। মিনিয়াস ডিজিজের পেশেন্ট এপিসোডিক ভার্টাইগো থাকে, তাহলে হিয়ারিং লস প্লাস এপিসোডিক ভার্টাইগো প্লাস টিনিটাস প্লাস নট অ্যাসোসিয়েটেড উইথ আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, তাহলে এটা হবে আমাদের মিনিয়াস ডিজিজ। আর বিপিভিতে যেটা আমরা বললাম, নো হিয়ারিং লস আর টিনিটাস, এপিসোডিক ভার্টাইগো উইথ পজিশনাল চেঞ্জেস,
চেঞ্জেস থাকে সেটা বিবিবি। আর অ্যাকোস্টিক নিউমোনিয়া হবে কি ইউনিলেটারাল হিয়ারিং লস, ইনসিডিয়াস অনসেট ভার্টিগো এন্ড অ্যাটাক্সিয়া সাথে ফেশিয়াল নার্ভনেস বা ফেশিয়াল থাকতে পারে না থাকতে পারে, এটা হচ্ছে আমাদের অ্যাকোস্টিক নিউমোনিয়া। Okay, next question আসি আমরা। A 64-year-old man came to the neurology department with complaint of sudden onset of visual and balance problem. On examination, he finds his right eyeball is down and out, and his pupil is dilated. He also noticed complete ptosis on his right eye. On further examination, he found several signs on his left hands and legs. Regarding the diagnosis, what is the site of lesion of this patient? তাহলে পেশেন্টটা দেখেন এখানে আমরা কি কি পাইছি। এখানে পেশেন্টটা আমরা পাইছি হচ্ছে এখানে থার্ড নার্ভ মানে ডাউন, যদি পেশেন্ট রাইট আই বল ডাউন এন্ড আউট মানে হচ্ছে থার্ড নার্ভ পলসিং আছে। তার পিপল ডায়ালেট অলসো কমপ্লিট প্রসেস অন রাইট আই। তাহলে ইপসিল্যাটারাল থার্ড নার্ভ পলসিং আছে, সাথে পেশেন্টটাকে এই আছে টোসিস আছে। আবার যখন আমরা এক্সামিনেশন করে দেখলাম যে কন্ট্রালেটার সিলভার সাইন আছে এবং সিলভার সাইন্স অন হিজ লেফট হ্যান্ড, মানে সেরিব্রাল সাইনটা আছে তার লেফট হ্যান্ডে এন্ড লেগস, মানে কন্ট্রালেটার সেরিব্রাল সাইন সাথে যদি আমাদের ইপসিলেটার থার্ড নার্ভ আছে থাকে, তাহলে আমরা এই ক্ষেত্রে আমাদের ডায়াগনোসিস হয়ে যাবে ক্লাউড সিনড্রোম। ডায়াগনোসিস হচ্ছে ক্লাউড সিনড্রোম। আর ক্লাউড সিনড্রোম যদি সাইট অফ লেশন হয় সেটা হবে আমাদের সেরিব্রাল পেডাঙ্কল ইনভলভিং রেড নিউক্লিয়াস। সেরিব্রাল পেডাঙ্কল ইনভলভিং রেড নিউক্লিয়াস। আচ্ছা, অ্যান্সার হচ্ছে বি। আমরা যদি এই যে এটা যেটা বললাম যে আমাদের ব্রেন স্টেম সিনড্রোম, এটা অবশ্যই 23 করবেন। দেখেন এখানে মিড ব্রেনে যদি অ্যানাটমি দেখি, এটা তিনভাবে ভাগ করতে পারেন, বেসিস, টেগমেন্টাম এবং টেকটাম। এই বেসিসে যখন আমাদের লেশন হয় সেক্ষেত্রে আমাদের হয়ে যাবে আমাদের ওয়েবার সিনড্রোম। টেগমেন্টামে যখন লেশন হয় সেটা হবে আমাদের ক্লট সিনড্রোম। আর ক্লট সিনড্রোম টেকটামটা হচ্ছে আমাদের পোস্টেরিয়র পার্টটাতে হয় সে, ঠিক আছে, সেটা হলো পেইনার সিনড্রোম। আচ্ছা, এখন দেখেন বেসিসে কি থাকে, বেসিস থাকে আমাদের সাবস্টেনশন নাইগ্রা থাকে, আর এখানে কি কর্টিকোস্পাইনাম কর্টিকো বালবার ট্রাক্ট থাকে, আর হচ্ছে আমাদের এইদিকে আর হচ্ছে আমাদের যে থার্ড ক্রেনিয়াল নার্ভ, দেখেন থার্ড ক্রেনিয়াল নার্ভ, ঠিক আছে। আচ্ছা, আর ইয়াতে আমাদের টেগমেন্টামে থাকবে কি, টেগমেন্টাম লেমনিস লাইন এবং একটা হচ্ছে রেড নিউক্লিয়াস থাকে। আচ্ছা, আমরা ইয়েটাতে চলে আসি ক্লট সিনড্রোমটাতে আসি যে ক্লট সিনড্রোম হলো কি আমাদের টেগমেন্টামে হয়, সমস্যা হয়, মানে রিলেশনটা হচ্ছে আমাদের টেগমেন্টামে। আর টেগমেন্টামে আমাদের কি থাকে, যেটা আগে কিছু আগে বলেছিলাম যে থার্ড ক্রেনিয়াল নার্ভ থাকে এবং রেড নিউক্লিয়াস থাকে, ঠিক আছে। রেড নিউক্লিয়াস কি থাকে, ফাইবার অফ সুপারপিলার ফ্ল্যাঙ্ক। এই যে এই জন্য আমাদের তাহলে কোন কোন স্ট্রাকচার টেগমেন্টামে যদি আমাদের লেশন হয়, ক্লট সিনড্রোম কোন স্ট্রাকচার সমস্যা হয়, আমাদের থার্ড নামে যে যাচ্ছে, থার্ড নামে রিলেশন হচ্ছে, রেড নিউক্লিয়াস রিলেশন হচ্ছে, সুপারসেরিব্রাল পেডাঙ্কল রিলেশন হচ্ছে। এই যেহেতু থার্ড নার্ভে তার হচ্ছে, তাহলে একজন কি হচ্ছে তার ইপসিলেটারাল ল্যাটারাল স্কোয়েন্ট হয়ে যাচ্ছে, সেটা থার্ড নার্ভ মানে সেম সাইডে, মানে এদিকে লেশন হলে তো আমরা এড়িয়ে যাবে, এই জন্য ইপসিলেটারাল ল্যাটারাল স্কোয়েন্ট হচ্ছে। তারপর কি হবে, তার পেশেন্টের টোসিস হবে, ঠিক আছে। এই পিপুলটা পেশেন্টের ডাইলেটেড হতে পারে, ডাইলেটেড এন্ড ফিক্স হতে পারে, ঠিক আছে। এটা আর কন্ট্রালেটার সেরিব্রাল অ্যাটাক্সিয়া কেন হতে পারে, যেহেতু তার সেরিব্রাল সুপিরিয়র সেরিব্রাল পেডাঙ্কলটা তার ইনভলভ হচ্ছে, এজন্য তাকে কন্ট্রালেটার সেরিব্রাল অ্যাটাক্সিয়া হবে। তাহলে আমরা যে ফিচারগুলো পাইছিলাম যে পেশেন্টের ক্ষেত্রে, যে তার পেশেন্টের সেরিব্রাল লেফট হ্যান্ড এবং লেফট লেগসে তার সেরিব্রাল সাইন পাইছে, এই জন্য কিন্তু কন্ট্রালেটার সেরিব্রাল অ্যাটাক্সিয়া আছে, কারণ এটা সুপিরিয়র সেরিব্রাল পেডাঙ্কল দিয়ে লেশনের জন্য মনে মধ্যে সুপিরিয়র সেরিব্রাল পেডাঙ্কল সেটাকে আমাদের ক্রস করে, ক্রস করার জন্য কিন্তু এটা কন্ট্রালেটার সেরিব্রাল অ্যাটাক্সিয়া হচ্ছে। আচ্ছা, আর ওয়েবার সিনড্রোম হচ্ছে মানে কি, যে আমাদের বেসিসে যদি হয় রিলেশন হয়, তাহলে কোন কোন সিস্টেম এখানে ইনভলভ হচ্ছে, দেখেন থার্ড ক্রেনিয়াল নার্ভ সাথে কর্টিকোস্পাইনাম এবং কর্টিকো বালবার ট্রাক্ট আছে। আর থার্ড ক্রেনিয়াল নার্ভের জন্য আমাদের কি পাবো আমরা, এটাও কিন্তু আমরা ইপসিলেটারাল ল্যাটারাল স্কোয়েন্ট পাবো, তার মানে ইপসিলেটারাল থার্ড নার্ভ পাশে যাবো। কন্ট্রালেটারাল হেমিপ্লেজি পাবো, যেহেতু কিসের জন্য, কর্টিকোস্পাইনাল ট্রাক্ট, কারণ কি কর্টিকোস্পাইনাল কর্টিকো এগুলো কি আছে ক্রসিং ফাইবার, এই জন্য কিন্তু অপোজিট সাইডে পাই আমরা কন্ট্রালেটারাল হেমিপ্লেজি পাই। তারপর কন্ট্রালেটারাল বালবার ট্রাক্টের লেশন জন্য পাবো কন্ট্রালেটারাল প্যারালাইসিস অফ দ্য লোয়ার পার্ট অফ দ্য ফেস এন্ড টাং, ঠিক আছে। এছাড়া আমরা প্রসেস পেতে পারি, the people is dilated and face on the accommodation lost on the side of the lesion, ঠিক আছে। ওকে, এই ক্লিনিক্যাল করবো, তাহলে আমরা এই ছবি দেখে যদি আমাদের পড়ি তাহলে আমরা সহজ জিনিসটা বুঝতে পারবো। আচ্ছা, দরকার নেই। আচ্ছা, নেক্সট কোশ্চেন আসি আমরা। A 40-year-old male of history of multiple sclerosis, complex dementia, hemiplegia and aphasia. MRI shows diffuse high signal in the cerebral white matter on T2 images. Drugs may cause this condition include, তাহলে পেশেন্টের দেখবেন পেশেন্ট আছে মাল্টিপল স্ক্লেরোসিস পেশেন্ট। একটা পেশেন্ট যদি মাল্টিপল স্ক্লেরোসিস পেশেন্ট থাকে, সেই পেশেন্টের যদি ডিমেনশিয়া
হেমিপ্যারেসিস অ্যাপাসিয়া ডেভেলপ করে। একটা মাল্টিপল স্ক্লেরোসিস পেশেন্টে ডিমেনশিয়া হেমিপ্যারেসিস অ্যাপাসিয়া ডেভেলপ করলো এবং এমআরআই করলেন, এমআরআই করে যদি আমরা ডিফিউজ হাই সিগন্যাল চেঞ্জ পাই, তাহলে সেক্ষেত্রে আমাদের ডায়াগনোসিসটা হয়ে যাবে প্রোগ্রেসিভ মাল্টিফোকাল লিউকোএনকেফালোপ্যাথি। প্রোগ্রেসিভ মাল্টিফোকাল লিউকোএনকেফালোপ্যাথি। আর এই ক্ষেত্রে যেহেতু হচ্ছে কোন ডাক্তার এই ইয়াটাতে সময়, সেটা হচ্ছে আমাদের নাটালি জুমাব, সেটা হচ্ছে আমাদের নাটালি জুমাব। এটা কারণ কি মাসলিক গ্রাভিস আমরা যখন নাটালি জুমাবের ট্রিটমেন্ট করি, সেক্ষেত্রে আমাদের এই জিনিসটা হতে পারে ডায়াসমাইকোসিস কন্ডিশন, এটা হচ্ছে নাটালি জুমাব, আমাদের এ। তাহলে দেখেন যে ইন আনট্রিটেড এইচআইভি আর এইডস পেশেন্ট অথবা সেকেন্ডারি ইমিউন সাপ্রেশন অর ফলোইং অর্গান ট্রান্সপ্লান্টেশন অর ইউজ অফ ডিজিজ মডিফাইং ড্রাগস ফর এমএস ইন পার্টিকুলার নাটালিজম। যেমন আমরা মাল্টিপল স্ক্লেরোসিস আমরা নাটালিজম যদি ট্রিটমেন্ট করি, সেক্ষেত্রে পেশেন্টের যদি হঠাৎ করে যে ডিমেনশিয়া ইয়াটা ডেভেলপ করে, সেক্ষেত্রে আমাদের ডায়াগনোজ হবে প্রোগ্রেসিভ মাল্টিপল লিউকোএনকেফালোপ্যাথি। ঠিক আছে, তাহলে এখানে কোন ডাকের জন্য হচ্ছে, সেটা হচ্ছে আমাদের নাটালি যুবকের জন্য হচ্ছে। ওকে, নেক্সট কোশ্চেন আসলে আমরা এ 72 ইয়ার্স old male presents to you with unilateral resting tremor, slowness of movement. On examination, you find rigidity of the limbs. Given the likely diagnosis, which one is the fundamental features? তাহলে এখানে পেশেন্টের কি কি আছে? পেশেন্টের ইউনিলাটারাল রেস্টিং ট্রেমর আছে, স্লোনেস অফ মুভমেন্ট মানে ব্রাডিকার্ডিয়া আছে, ট্রেমর আছে। তাহলে আমাদের ডায়াগনোস হয়ে যাচ্ছে পার্কিনসন ডিজিজ। তাহলে এখন পার্কিনসন ডিজিজের ফান্ডামেন্টাল ফিচারটা কি? পার্কিনসন মানে ফান্ডামেন্টাল ফিচার হচ্ছে আমাদের একাইনেশিয়া। ফান্ডামেন্টাল ফিচার হচ্ছে আমাদের একাইনেশিয়া, অ্যান্সার হচ্ছে আমাদের ই। তাহলে আমাদের যেহেতু বলছে ওল্ড মেল ইউনিল্যাটারাল রেস্টিং ট্রিমার প্লাস ব্রাডিকার্ডিয়া প্লাস রেডিডি, তাহলে এটা আমাদের হচ্ছে পার্কিনসনিজম ডিজিজ। আর পার্কিনসন ডিজিজের ক্ষেত্রে দেখেন যে একাইনেশিয়া হচ্ছে ফান্ডামেন্টাল ফিচার। ঠিক আছে, একাইনেশিয়া হচ্ছে ফান্ডামেন্টাল ফিচার। এখান থেকে একটা জিনিস মনে রাখবেন যে কোন রিজিডিটি দুই ধরনের হয়, একটা লেড পাইপ রিজিডিটি আর ককহুইল রিজিডিটি। আর নর্মাল ফান্ডিস কি কি পেতে পারি আমরা? নর্মাল ফান্ডিস, এই ফান্ডিস গুলো যদি অ্যাবনর্মালি পাই, তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু পার্কিনসন ডিজিজ এক্সক্লুড হয়ে যাবে। তার নর্মাল ফান্ডিসে পেশেন্টের রিফ্লেক্স গুলো ঠিক থাকবে, প্লান্টার রেসপন্স ঠিক থাকবে, আই মুভমেন্ট ঠিক থাকবে, সেন্সেস এবার এক্সামিনেশন এগুলো ঠিক থাকবে, এগুলো ঠিক থাকবে। পার্কিনসন ডিজিজ তাহলে এই জিনিসগুলো পাওয়ারে কোনো ডিমিনিশ হবে না, টেন্ডন রিফ্লেক্স গুলো ঠিক থাকবে, প্লান্টার রেসপন্স ঠিক থাকবে। ঠিক আছে, আচ্ছা। A 14 years old boy is noted to have dysarthric speech and nystagmus. He also complains of blurred vision as well as difficulty with peripheral vision. On fundoscopy, optic atrophy is found, knee and ankle jaws are absent, but there is extensive plantar is usually wheelchair found. What is the likely diagnosis? আচ্ছা, কোন একটা পেশেন্টের যদি ডিজার্থিয়া নিয়ে আসে, পেশেন্টের ব্লাড ভিশন মানে আই প্রবলেম নিয়ে আসে, তারপর ফান্ডোস্কোপিতে আমরা অপটিক অ্যাট্রোফি পাই, আবার নি এবং অ্যাঙ্কেল জাস্ট ডিমিনিশড বা লস কিন্তু প্লান্টার এক্সটেনশন রেসপন্স পাই, আর সেক্ষেত্রে আমাদের ডায়াগনোস হবে ফেডরিক অ্যাটাক্সিয়া। ডায়াগনোস হয়ে যাবে কি ফেডরিক অ্যাটাক্সিয়া, অ্যান্সার হচ্ছে আমাদের এ। আচ্ছা, এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট, এবারও এখান থেকে একটা কোশ্চেন আসছিল। ঠিক আছে, পেডিয়াট্রিক্সে দিয়ে অবশ্যই পেডিয়াট্রিক্সে খুব ভালো করে পড়বেন। এখানে আমাদের অ্যান্সারটা হচ্ছে ফেডরিক অ্যাটাক্সিয়া। তাই দেখেন ফেডরিক অ্যাটাক্সিয়া কি কি থাকবে, অ্যাটাক্সিয়া, নিস্টিগমা, ডিজার্থিয়া, স্পাস্টিসিটি, অ্যারিফ্লেক্সিয়া। ঠিক আছে, ইম্পায়ারমেন্ট, তারপর হচ্ছে অপটিক অ্যাট্রোফি, কার্ডিয়াক অ্যাবনরমালিটিস। ঠিক আছে, ইউজুয়ালি পেশেন্টটা চেয়ার বাউন্ড থাকতে পারে। ঠিক আছে, এটা হচ্ছে ফেডরিক অ্যাটাক্সিয়া। এই ফেডরিক অ্যাটাক্সিয়া কিন্তু এটা হচ্ছে একটা অটোসোমাল রিসেসিভ, ফেডরিক অ্যাটাক্সিয়া এটা হচ্ছে একটা অটোসোমাল রিসেসিভ ডিজিজ। ঠিক আছে, চাইল্ডহুড পেশেন্ট দেখবেন যে একটা পেশেন্ট, এই পেশেন্টকে হয়তো বাঁকা হয়ে আসে। ঠিক আছে, কোনো এক্সারসাইজে তার বাঁকা হয়ে পেশেন্ট আসতে পারে। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। তাহলে আমাদের মনে রাখবেন যে যেটা বললাম যে নিউরোলজি চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে আমাদের 15টা কোশ্চেন আছে, 15টা কোশ্চেন 30 মার্কস। এর মধ্যে যে মেন মেন টপিক গুলো লেকচারে ঢাকায় দেওয়া হয়, সাথে আমাদের এক্সামে যে কোশ্চেন গুলো সেই কোশ্চেন অবশ্যই ভালো করে পড়বেন। ঠিক আছে, তা ঠিক আছে, আপনার সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। Teletalk and a free minute. Teletalk a free minute. কই রে, যাই তো না, কি যে তোর ফোন আমি বুঝি না। কলিং যায়, হ্যাঁ এবার যাচ্ছে, আগে যায়নি।
ধরে না তো রে। হুম। এবার সে রিনা ফুপুর নাম্বার সেভ করেছিস? যাচ্ছে ঠিকই, ধরবে। কেউ ধরে না, কেউ ধরলো না, বুঝেছো? নশাশির নাম্বার আছে। নশাশির নাম্বার আছে। চারটা দিয়ে মানে নশাশির ফোন নাম্বার ধরেছে শাশু, আমি শাশুড়ে কিছু বলবো না, কেটে দিছি। তো শাশু ধরলো, তা আমি কেটে দিছি। রিনা ফুপু মিস দিছে। এই রিনা ফুপুর কেটে দিছি, এখন একটু আমারে কল দিয়ে দে। আমি দিতেই পারতেছি না, আমি চেষ্টা করতেছি তো। আমি তো ট্রুকলার ঢুকতে পারতেছি না, মহা ফ্যাসাদ। ওই আবার রিং দেছে। ধরতে পারো না, ধরতে পারবো। ধরো। আসসালামু আলাইকুম আপা। হ্যালো, কথা আমি ধরলাম কিন্তু কিচ্ছু শোনা গেল না। আমি কল দিছি কিন্তু ব্যস্ত আছে, কিচ্ছু শোনা গেল না। আমি আসসালাম দিলাম কিন্তু শোনা গেল না। এই যে Truecaller।
আসসালামু আলাইকুম আপা। হ্যাঁ আপা, শুনতে পাচ্ছেন না? আমি আমি দীপ্তি রামুয়া, চিনতে পারছেন? আমি দীপ্তি রামুয়া, চিনতে পারছেন? সেটা তো চিনতে পারেননি? আর আপনার নাম কোন? সামান্য চেনেন? সামান্য চেনেন? এটা রিনার ফোন নাম্বার না? হ্যাঁ আপা, আমি। হ্যাঁ 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 হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। কে ধরেছিল ফোন? হ্যাঁ বলেন। ও আচ্ছা। ও বাড়ি যাবেন না বাড়ি থেকে ঘুরে আসবেন? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তো কথা হলো, শুনছেন তো আমার বড় মেয়ের বিয়ে এই মাসের 27 তারিখে। তারিখ হ্যাঁ হ্যাঁ বলেন। ও আসেন আসেন আপা, আসেন কিন্তু আপনি আমার বাসায় কখন? আল্লাহ ভরসা। সবাই যাচ্ছে, সাইদারাও যাচ্ছে? ও ও আচ্ছা আচ্ছা আচ্ছা। সাইদারে একটু বলেন, আমি তো এখন আপনার ব্যস্ত, কথা বলতে পারবো না। হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা ঠিক আছে আপা, ভালো করে দিয়ে আসবেন। ওমরা যাচ্ছে নাকি? না মাই যাচ্ছে, অভিজ্ঞতা স্টেশনে নেমেছে। কোলাহল শুনতেও পাচ্ছে না, বলেছে আরেককে। সে বলে রিনাপ্পা, রিনাপ্পা কে? মামুনকে দিলাম, মামুন ধরলো না। রুমির ফোন তো বন্ধ, রুমির নাম্বার আছে। তাই তো মনে হয়, দেখি। এতক্ষণ পরে একজন নাসাসির শাশু ধরে স্যার আমি কথা বলে নি। কেন বলবেন যে কেয়ারে দাও শেষ? আচ্ছা দে, নসাসির এবার দেই। রুমিয়াপুর একটাই নাম্বার, না দুইটা নাম্বার আছে দেখি। যাচ্ছে